বাসুদেব মন্ডল, আমি তোমাদের জিওগ্রাফি ক্লাসটা নেব। তো আমরা জানি যে জিওগ্রাফি বা ভূগোল যেটা শুধুমাত্র মানচিত্র বা কিছু দেশ সেটা শেখায় না, তার সাথে আমাদের কি শেখায়, চারপাশে যে আমাদের পৃথিবী, পরিবেশ, মানুষ, জলবায়ু, তাই না? এগুলো সব এক প্রকার একটা জিনিস আমাদের সব কিছুই শেখায়। আমরা জানি আমাদের আহ ভারতবর্ষ যে নর্থ টু সাউথ এত বড়, ইস্ট টু ওয়েস্ট, একটা লং প্রসেস, একটা লম্বা ব্যাপার, যেখানে আমরা বিভিন্ন রকম ভাস্ট কালচার দেখতে পাবো, বিভিন্ন রকম আমরা জলবায়ু দেখতে পাবো, তাই না? যেটা সমুদ্র হিমাচল বলে থাকি, উপরে আমরা হিমালয় দেখতে পাবো, এদিকে আমরা সমুদ্র দেখতে পাবো। তো এই সব নিয়ে আমরা কি করব, ক্লাসগুলোকে মজাদার ওয়েতে, সহজ ভাষায়, পরীক্ষার জন্য যেভাবে ব্যবহার করা যায় সেই ওয়েতে কিন্তু আমরা ক্লাসগুলোকে করার চেষ্টা করব। পরবর্তী একসাথে আমরা যতদিন ক্লাসগুলো করব, ঠিক আছে, আমাদের ভারতের ভূগোল শুধু নয়, তার সাথে পৃথিবীর ভূগোল এবং আমাদের যে পশ্চিমবঙ্গের ভূগোল, ঠিক আছে, সেগুলো কিন্তু আমরা একসাথে আলোচনা করব। আমাদের খুব সহজ, মজাদার এবং পরীক্ষার উপযোগী, যেভাবে আমাদের পরীক্ষা আসবে যে জায়গাগুলো কোশ্চেন, সেগুলো আমরা কিন্তু আলোচনা করব। ঠিক আছে? তো আজকে অনেকে ফার্স্ট ক্লাস করছো, অবশ্যই তোমরা ক্লাসটা শেষ পর্যন্ত করো। আমি কথা দিচ্ছি তোমাদের ক্লাসটা অবশ্যই ভালো লাগবে এবং প্রত্যেকটা জিনিস তোমাদের একদম ধরে ধরে আমি বোঝাবো। যদি বুঝতে অসুবিধা হয় কোনো ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি আবার তোমাদেরকে বলবো, তোমরা সেগুলো আমাকে জানাবে। ওকে, চলো। তো প্রথমে দেখো, আমি যেটা বলবো তোমাদের, পৃথিবীর যে আবর্তন গতি এবং আমাদের যে পৃথিবীর পরিক্রমণ গতি, সেই দুটো নিয়ে আমি একটু কথা বলে নিই। ঠিক আছে? তো আমরা একটু কোশ্চেন ওয়াইজ ক্লাসটা করবো আজকে। আমি একটু পড়াবো, তার মধ্যে থেকে কিছু কোশ্চেন যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে সেটা আমি কিন্তু তোমাদেরকে দেবো। ঠিক আছে? যেমন ধরো এই ফার্স্ট কোশ্চেনটা, এটা কিন্তু তোমাদের যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের এক্সামে কিন্তু এসছে। সিভিল ডিফেন্সের একটা এক্সাম হয়েছিল, আশা করি তোমাদের মনে আছে, 2022 সালে সিভিল ডিফেন্সের একটা এক্সাম হয়েছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তো সেখানে এই প্রশ্নটা এসেছিল যে পৃথিবীর আবর্তন গতির বেগ নিম্নোক্ত কোন স্থানে সর্বাধিক, তাই না? তাহলে এই কোশ্চেনটার উত্তর তোমাদের করতে গেলে তোমাদের কিন্তু কনসেপ্টটা জানা জরুরি। দেখো, এক্ষেত্রে তুমি কয়েকটা এমসিকিউ কোশ্চেন যদি সলভ করে চলে যাও, গ্রুপ সি বা গ্রুপ ডি বা আপার প্রাইমারি ক্ষেত্রে যে কোনো এক্সাম দিতে যাও না কেন, সেখানে কিন্তু কয়েকটা এমসিকিউ মুখস্থ করলে কিন্তু তোমার বেসটা ক্লিয়ার হবে না। তাহলে তার জন্য কি করতে হবে, তোমাকে অরিজিনাল যে জায়গাটা, বেসিক জায়গাটা তোমাকে ক্লিয়ার রাখতে হবে। তাহলে দেখো, আমাদের জানতে হবে পৃথিবীর আবর্তন গতি কাকে বলে। স্ক্রিন দেখা যাচ্ছে, আশা করি, দেখা না গেলে আমাকে অবশ্যই জানাবে। তো পৃথিবীর আবর্তন গতি কাকে বলে, যেটাকে আমরা রোটেশন বলি, পৃথিবীর নিজের অক্ষের চারিদিকে। দেখো, এটা অক্ষ, তাই না? এটা পৃথিবীর অক্ষ একটা দেখতে পাচ্ছি আমরা, যে ডান দিকে আমরা ছবিটা দেখতে পাচ্ছি, এই অক্ষের চারিদিকে দেখো পৃথিবীর লাটিমের মতো ঘুরছে। তো নিজের চারিদিকে ঘোরাকে আমরা কি বলে থাকি, আবর্তন গতি বলে থাকি। এটাকে আমরা কি বলে থাকি, রোটেশন বা আবর্তন গতি বলে থাকি। তো এর জন্য পৃথিবী কত সময় নেয়? এর জন্য পৃথিবী 23 ঘন্টা 56 মিনিট সামথিং সেকেন্ড নেয়, বা যেটাকে আমরা পুরোপুরি 24 ঘন্টা কিন্তু বলে থাকি, তাই তো? তো এই যে 24 ঘন্টা সময় নেয়, এই সময়ের মধ্যে কি হয়, দিন এবং রাত হয়। তাহলে এখান থেকে প্রথম যে কোশ্চেনটা আমরা পাচ্ছি এমসিকিউ হিসেবে, যদি তোমরা বলো, সেটা হচ্ছে যে দিন রাত কিসের জন্য হয়, পৃথিবীর কোন গতির জন্য, আবর্তন গতি নাকি পরিক্রমণ গতি? তাহলে অবশ্যই পৃথিবীর আবর্তন গতির জন্য দিন এবং রাত হয়, তাই তো? তো পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্সটা কি জিনিস? তাহলে যে বল দ্বারা পৃথিবীর যে কোনো বস্তুকে তার নিজের দিকে আকর্ষণ করে, সেই বলটাকে আমরা কি বলে থাকি, সেটাকে আমরা বলে থাকি গ্র্যাভিটেশনাল ফোর্স, বা যেটাকে আমরা স্মল জি দ্বারা আমরা ডিনোট করে থাকি, যেটাকে আমরা পৃথিবীর কি বলে থাকি, বাংলাতে যদি বলা হয় সেটা হচ্ছে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি। স্মল জি বা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির মান কত, সেটা সবসময় মনে রাখবে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই ইউনিটটাও কিন্তু মনে রাখতে হবে, মিটার পার সেকেন্ড স্কোয়ার, কারণ এটা অনেকে মিটার পার সেকেন্ড করে দেয় এক্সামে, অপশনে কিন্তু সেটাও দেয়। তাহলে মাধ্যাকর্ষণ শক্তি কি বললাম, পৃথিবীর যে বল দ্বারা তার নিজের দিকে আকর্ষণ করে যে কোনো বস্তুকে, সেটাকে আমরা মাধ্যাকর্ষণ শক্তি বলি। তার মান কত, 9.8 মিটার পার সেকেন্ড। এই জি এর একটা আমাদের ক্যালকুলেটিভ ওয়ে আছে, ঠিক আছে, যেখান থেকে আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন গুলো পাই। জি সমান হচ্ছে জি এম বাই আর স্কোয়ার, ঠিক আছে?
এটা আমি কেন বলছি তোমাদের, এটা বোঝাবার জন্য ওই কোশ্চেন যেটা তোমরা পেয়েছো সেই কোশ্চেনটা বোঝানোর জন্য কিন্তু এখানে আমাকে আসতে হচ্ছে এই ফর্মুলাতে। দেখো এক্ষেত্রে আমাদের আর হচ্ছে ব্যাসার্ধ, তাহলে আমার দেখো জি এর সাথে আর এর সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক। জি ভেরিয়েছে আমি বলতে পারি 1/r²। মানে কি, যদি আমাদের ব্যাসার্ধটা কম হয় তাহলে জি এর মানটা বাড়বে, তাই তো? কারণ এটা দেখো 1 আছে, তাহলে ব্যাসার্ধ যদি কম হয় জি এর মানটা বাড়বে। আবার ঠিক উল্টোটা হবে, উল্টোটা মানে কি, ব্যাসার্ধ যদি বেশি হয় তাহলে জি এর মানটা কমবে। আমি বোঝাতে পারছি কি বলছি? এই ফর্মুলার দ্বারা বোঝো। ওকে, তো এখানে আবর্তন গতির জন্য পৃথিবীতে একটা বলের সৃষ্টি হয়, পৃথিবী যে ঘুরছে তার জন্য একটা বলের সৃষ্টি হয়, সেটাকে আমরা বলে থাকি কেন্দ্রাতিক বল। কি বলে থাকি? কেন্দ্রাতিক বল। ঠিক আছে, মানে কি এই বল দ্বারা পৃথিবীর যে কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। এটাকে ইংলিশে বলা হয় সেন্ট্রিফিউগাল। ঠিক আছে, ইংলিশে কি বলা হয় এই ফোর্সটার নাম হচ্ছে, সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। সেন্ট্রিফিউগাল ফোর্স বলে থাকে, তাই না? তাহলে এই যে সেন্ট্রিফিউগাল ফোর্স বা কেন্দ্রাতিক বল, এই বলটা সব থেকে বেশি কোথায় কাজ করে, সেটা হচ্ছে বিষুব রেখা। বিষুব রেখাকে আমরা কি বলে থাকি, সেটাকে নিরক্ষরেখাও বলে থাকি। তাহলে কি বললাম, যেখানে পৃথিবীর ব্যাসার্ধটা সব থেকে বেশি, তাহলে পৃথিবীকে যদি আমি অ্যাজ এ গোল হিসাবে, অবজেক্ট হিসাবে দেখি, তাহলে ব্যাসার্ধটা সব থেকে বেশি কোথায়, বা ব্যাসটা সব থেকে বেশি কোথায়, এই কেন্দ্রেই হবে, বা আমাদের যেটা বলে থাকি নিরক্ষরেখা বরাবর হবে, তাই না? তাহলে এখানেই কিন্তু সেন্ট্রিফিউগাল ফোর্স যেটা বা কেন্দ্রাতিক বল যেটা, সেটা কিন্তু সব থেকে বেশি থাকে। ঠিক আছে, আবার জি এর মানটা আমি কি বলেছি, যেখানে ব্যাসার্ধ বেশি সেখানে জি এর মান কি হয়ে যাবে, কম। যেখানে ব্যাসার্ধ কম সেখানে জি এর মান বেশি হয়ে যাবে। তাহলে বলো জি এর মান সব থেকে কমটা কোথায় হবে, কে বলতে পারবে? জি এর মান সব থেকে কম কোথায় হবে বলো? আমি দুটো অপশন দিচ্ছি, একটা হচ্ছে এই মেরুগুলোতে হবে, নাকি এই আমাদের নিরক্ষরেখাতে হবে। জি এর মান বা গ্র্যাভিটেশনাল ফোর্সের মান বা মাধ্যাকর্ষণ শক্তির মান কোথায় কম হবে? তাহলে আমি কিভাবে বলেছি যে আমাদের আর এর পরিমাণটা যদি বেশি হয় তাহলে জিটা কম হবে। বলো তাহলে জি এর মান সব থেকে বেশি হবে কোথায়? জি এর মান সব থেকে বেশি হবে কিন্তু মনে রাখবে আমাদের দুটো পোল যেটা আছে সেই পোলগুলোতে, তাই না? নর্থ পোল বা সাউথ পোলে জি এর মানটা সব থেকে বেশি হবে। আর জি এর মানটা কম সব থেকে কোথায় হবে, সেটা হচ্ছে নিরক্ষরেখাতে গ্র্যাভিটেশনাল ফোর্সের মানটা কম হবে। আমি এই জায়গাটা তোমাদের বোঝাতে পারলাম। এই স্লাইড থেকে এইটুকু পরিষ্কার হয়েছে কিনা বলো, যদি কোনো অসুবিধা আছে আমাকে জানাও। এখান থেকে কিন্তু আমরা অনেকগুলো কনসেপ্ট পেলাম, অনেকগুলো আমাদের কোশ্চেনও পেয়ে যাবো। এদিকে দুটো কোশ্চেন পেলাম যে কেন্দ্রাতিক বল বা সেন্ট্রিফিউগাল ফোর্সটা সব থেকে বেশি কোথায় হবে, সব থেকে বেশি কোথায় হবে, সেটা হচ্ছে বিষুব রেখাতে। কারণ কি বলেছি, কেন্দ্রাতিক বল বা সেন্ট্রিফিউগাল ফোর্সটা কি হবে, যেখানে আমাদের বড় থাকবে, ব্যাসার্ধ বড়, সেখানে বেশি হবে। কিন্তু ঠিক এর উল্টোটা হবে মাধ্যাকর্ষণ শক্তি, তাই তো? মাধ্যাকর্ষণ শক্তির ক্ষেত্রে কি হবে, পৃথিবীর ব্যাসার্ধ যেখানে কম সেখানে মাধ্যাকর্ষণ শক্তি বেশি। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ কম কোথায়, এই যে পোল এরিয়াতে, এখানে ব্যাসার্ধ সব থেকে কম বা ব্যাস সব থেকে কম, তাই এখানে আমাদের কি হয়ে যাবে, জি এর মানটা সব থেকে বেশি। আর নিরক্ষরেখায় ব্যাসার্ধটা সব থেকে বেশি, ব্যাস সব থেকে বেশি, তাই এখানে জি এর মানটা কম হয়ে যাবে। তাই দেখবে আমাদের যে মানে উৎক্ষেপণ যে সেন্টার গুলো আছে, তাই না, স্যাটেলাইট যেখান থেকে আমরা উৎক্ষেপণ করি বা রকেট উৎক্ষেপণ সেন্টার গুলো, দেখো সেগুলো আমাদের বেশিরভাগটাই সাউথ ইন্ডিয়া আছে। তুমি ভালো করে দেখো ইসরো বা আমাদের এখানে যেগুলো আছে শ্রীহরিকোটা, তাই না? তো এগুলো সব দেখবে সাউথ ইন্ডিয়াতে আছে বা কেরালাতে যেগুলো আছে। কেন সাউথ ইন্ডিয়া? কারণ আমরা সকলেই জানি সাউথ ইন্ডিয়াটা হচ্ছে আমাদের নিরক্ষরেখার কাছাকাছি। আর নিরক্ষরেখাতে কি হয়, নিরক্ষরেখাতে জি এর মানটা একদম কম হয়ে যায়। তাহলে এখানে কি সুবিধাটা হয়, তাহলে এখানে রকেটটাকে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি ছাড়িয়ে যেতে কিন্তু কম বল প্রয়োগ করতে হয়। তার জন্য এগুলো কিন্তু সাউথ ইন্ডিয়াতে আছে। আমাদের নর্থ ইন্ডিয়া তুমি কোনো দেখেছো রকেট উৎক্ষেপণ হচ্ছে কোনো জায়গা থেকে? হয় না। ঠিক আছে, তাহলে আবর্তন গতির বেগ কোথায় সব থেকে বেশি হবে যদি বলি, এই কেন্দ্রাতিক বলটা কিসের জন্য হয়, এটা আবর্তন গতির জন্য। পৃথিবী নিজের চারিদিকে ঘুরছে, সেটাকে তো আবর্তন গতি বলি। তাহলে আবর্তন গতির বেগ সব থেকে বেশি হচ্ছে আমাদের কোথায়, নিরক্ষরেখা বা বিষুবরেখা। আসবো, এটা তো পৃথিবী ঘুরছিল নিজের চারিদিকে। এরপর কি হয়, পৃথিবী নিজের চারিদিকে তো ঘুরছিল, তার সাথে সাথে কি সে তখন সূর্যের চারিদিকে মুভ করে, সূর্যকে কেন্দ্র রেখে, সূর্য এটা হচ্ছে সানকে কেন্দ্র রেখে মুভ করে। তো এই ঘটনাকে আমরা কি বলে থাকি, এটাকে আমরা বলে থাকি পরিক্রমণ বা রিভলিউশন। এটাকে আমরা কি বলে থাকি, এটাকে আমরা বলে থাকি রিভলিউশন বা পরিক্রমণ। তো এই ঘটনার জন্য আমাদের কি হয়, আমাদের আবর্তন গতির জন্য আমরা দেখেছিলাম দিন এবং রাত্রি হয়, কিন্তু রিভলিউশনের জন্য আমাদের কি হয়, ঋতুর পরিবর্তন ঘটে। কখনো আমরা দেখতে পাবো গ্রীষ্মকাল, কখনো বর্ষাকাল, কখনো শীতকাল, কখনো আমাদের অটাম, কখনো স্প্রিং বসন্তকাল, তাই না? তো এই পুরোপুরি সূর্যের চারদিকে ঘুরতে পৃথিবীর কত সময় লাগে, 365 দিন 6 ঘন্টা। দেখো 6 ঘন্টা এখানে এক্সট্রা লাগে। সেই এক্সট্রাটা আমরা জানি প্রত্যেকে ফেব্রুয়ারি মাসে প্রত্যেক 4 বছর অন্তর অন্তর কিন্তু 6×4 = 24 ঘন্টা হচ্ছে। তাহলে প্রত্যেক বছর 6 ঘন্টা করে যদি এক্সট্রা হয়, তাহলে 4 বছর পর কত ঘন্টা এক্সট্রা হবে, 24 ঘন্টা এক্সট্রা হবে। 4 বছর পর ওই জন্য ফেব্রুয়ারি মাসে একদিন করে অ্যাড হয়, তাই ফেব্রুয়ারি মাসটা 29 দিন হয়, তাই এটাকে আমরা লিপ ইয়ার বলে থাকি। বুঝতে পারলে? তাহলে
পৃথিবী সূর্যের চারিদিকে যখন মুভ করে তখন তার সময় লাগে 365 দিন 6 ঘন্টা। এই 6 ঘন্টাটা 4 বছর পর আমাদের ক্যালেন্ডারে যুক্ত করে দেওয়া হয়, আমাদের যাতে সময়ের কোনো ঘাটতি না ঘটে সেই জন্য। বোঝা গেল? ক্লিয়ার হচ্ছে দুটো জায়গা, পরিক্রমণ বা পরিভ্রমণ এবং আবর্তন, এই দুটো গতি আশা করি বোঝা গেছে। তাহলে এই প্রশ্নটার আমাকে উত্তর দেওয়া, আবর্তন গতির বেগ সব থেকে বেশি হয়ে যাচ্ছে কিন্তু নিরক্ষরেখার, তাই তো? কিন্তু যদি বলতো জি এর মান সব থেকে বেশি কোথায়, মানে গ্র্যাভিটেশনাল ফোর্সের মান সব থেকে বেশি কোথায়, সেটা হয়ে যেত আমাদের কিন্তু কোথায় হতো বলো? সব থেকে বেশি জি এর মান সেটা হয়ে যেত পোলস যেগুলো আমাদের আছে, তাই না? দুই মেরুতে, পোলসের বাংলা হচ্ছে মেরু, দুই মেরুতে সব থেকে বেশি হতো, সর্বাধিক, ঠিক আছে? সর্বাধিক। ক্লিয়ার? ভেরি গুড। চলো মুভ টু দা নেক্সট টপিক অ্যান্ড নেক্সট কোশ্চেন। দেখো প্রথম কোশ্চেনটা আছে এখান থেকে, ভালো করে খেয়াল করো কি বলছে, যে গ্রানাইট কোন ধরনের শিলা। দেখো এটা যারা জানো তারা তো উত্তর দিতে পারবে, কিন্তু যারা জানো না তারা আজকের পর থেকে উত্তর দিতে পারবে এবং তোমাদের সারা জীবন এটা মনে থাকবে। দেখো আমি আগে টপিকটা নিয়ে বলে দিই, তারপর আমি কোশ্চেনে আসবো। আমরা 3 ধরনের শিলা পাই, আমাদের 3 ধরনের শিলার উপস্থিতি আমরা লক্ষ্য করি। কি কি? একটা হচ্ছে ইগনিয়াস রক, যাকে আমরা বাংলায় বলে থাকি কি আগ্নেয় শিলা। ওকে, একে বাংলায় কি বলা হয় সেটা হচ্ছে আগ্নেয় শিলা। নেক্সট হচ্ছে আমাদের সেডিমেন্টারি রক, যেটাকে বলা হয় পাললিক শিলা, আর একটা হচ্ছে মেটামরফিক রক, যেটা হচ্ছে রূপান্তরিত শিলা। তো এই 3 ধরনের শিলা কি হয়, রক সার্কেল বলে থাকে। মানে কি, প্রথমে আমাদের ইগনিয়াস রক তৈরি হয়, মানে কি অনেকদিন ধরে পচা জিনিসপত্র, গাছ, পশু পাখি চাপা পড়ে আগ্নেয় শিলা তৈরি হয়, এবং সেই আগ্নেয় শিলাটা যখন হিট এবং প্রেসার দেওয়া হয় সেটাতে, মাটির তলাতে সেখানে আমাদের প্রচন্ড হিট হয় এবং প্রেসার পড়ে, এত আমাদের ভূপৃষ্ঠের প্রেসারটা পড়ে, তখন মেটামরফিক রকে পরিণত হয়। এবং সেই মেটামরফিকটা যখন একটা মেল্ট করতে শুরু করে লাভার মতো, তখন কিন্তু ইগনিয়াস রকের সৃষ্টি হয় এবং সেখানে একটা লাভা জাতীয় জিনিস তৈরি হয়, মানে যেটা একদম তরল। এবং সেটা যখন ইরাপশন হয়, ইরাপশন হয়ে আবার সেটা যখন বাইরে বেরিয়ে সেটা যখন আবার শক্ত হয়ে যায়, তখন সেটা আবার কি হয়ে যায়, আমাদের কিন্তু ইগনিয়াস রকে হয়ে যায়। তো এইভাবে কিন্তু একটা সার্কেল চলতে থাকে, সাইকেল যেটাকে বলে থাকে রক সাইকেল এটাকে বলা আছে। মানে কি, এক একটা ইগনিয়াস সেডিমেন্টারি হয়, সেডিমেন্টারি মেটামরফিক হয়, মেটামরফিক আবার ইগনিয়াস হয়, এভাবে কিন্তু এই আমাদের সাইকেলটা, এই সাইকেলটা কিন্তু চলতে থাকে। তাহলে এখান থেকে কি প্রশ্ন হয় স্যার, কোনগুলো আগ্নেয় শিলা, কোনগুলো পাললিক শিলা, কোনগুলো রূপান্তরিত শিলা, ঠিক আছে? তো আমি আগে লিখে দিই নামগুলো, তারপরে আমি একটা ট্রিক্স বলে দিচ্ছি, সেই ট্রিক্সটা মনে রাখবে, তাহলে কিন্তু তোমাদের আর অসুবিধা হবে না, ঠিক আছে? দেখো আগে আমি ট্রিক্সটাই লিখে দিই, তারপরে সেখান থেকে আমরা, না চলো আগে লিখে নাও। আগ্নেয় শিলা কি কি হয় দেখো, প্রথমে হচ্ছে লেখো গ্রানাইট, গ্রানাইট হচ্ছে আগ্নেয় শিলা। ওকে, তারপরে হচ্ছে গ্যাব্রো, গ্রানাইটের পর কি হবে সেটা হচ্ছে গ্যাব্রো লেখো। তারপরে লেখো প্যাগমাটাইট, প্যাগমাটাইট আগে লিখে নাও, তারপর আমি একটা ট্রিক্স বলে দিচ্ছি, আর কোনোদিন ভুলবে না, ঠিক আছে? তারপর লেখো ব্যাসল্ট, কি বললাম সেটা হচ্ছে ব্যাসল্ট। আর একটা কি বলবো, আর একটা লেখো টাফ, টাফ। এগুলো সব কিন্তু হচ্ছে কি আগ্নেয় শিলার উদাহরণ। কি বললাম, এগুলো সব কিন্তু আগ্নেয় শিলার উদাহরণ। তো জীবাশ্ম পাওয়া যায় আগ্নেয় শিলাতে, তাই না? জীবাশ্ম যেটা মানে পশু পাখির দেহ যেখানে মৃত, সেখানে পাওয়া যায় জীবাশ্ম। দেখো এখান থেকে যে টিক্সটা আমরা মনে রাখবো, যেটা সেটা হচ্ছে, লিখে নাও প্রত্যেকে, যে গ্রামে, বা শুনে নাও পরে লিখে নেবে, পিডিএফ তো পাঠিয়ে দেবো, পিডিএফ তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, স্যারের কাছ থেকে। গ্রামে ইটের উপর গোবর ও ব্যাসল্ট মিশিয়ে টাফ প্রক্রিয়ায় আগ্নেয় শিলা তৈরি করে। যে গ্রামের লোক কি করে, ইটের উপর গোবর আর ব্যাসল্ট, এখান থেকে বেসন মনে রাখতে পারো, বেসন, আমরা চপ চপ করার সময় বেসন মেশাই না, বেসন তেলে ভাজা বেসন দিয়ে করি। তাহলে গ্রামে কি করেছে লোকরা, গ্রামের লোকেরা ইটের উপর একটা গোবর এবং ব্যাসল্ট মিশিয়ে খুব টাফ প্রক্রিয়াতে আগ্নেয় শিলা তৈরি করে। তাহলে গ্রামের লোক আগ্নেয় শিলা তৈরি করতে, গ্রাম থেকে দেখো গ্রামের লোক গ্রামে ইটের উপর তৈরি করে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, গ্রানাইট। ওকে, তার উপরে গোবর মানে হচ্ছে গ্যাব্রো, আর ব্যাসল্ট মিশিয়ে, তাই না? তাহলে ব্যাসল্ট আর গ্যাব্রো এই দুটো কিন্তু আগ্নেয় শিলা, খুব টাফ প্রক্রিয়া, তাহলে দেখো টাফটাও কিন্তু আমাদের আগ্নেয় শিলা। আর আমাদের এই যে এটা ট্রিক্সটা কিসের ট্রিক্স, সেটা হচ্ছে আগ্নেয় শিলা, তার জন্য কিন্তু আগ্নেয় শিলা লেখা আছে। তাই দেখো আগ্নেয় শিলা মনে রাখতে পারবে, এরপর কারো অসুবিধা হবে কি, মনে রাখবে তোমরা, গ্রামে ইটের উপর গোবর এবং ব্যাসল্ট মিশিয়ে খুব টাফ প্রক্রিয়ায় আগ্নেয় শিলা তৈরি করে। তাহলে কি কি আমরা পেলাম এখান থেকে, এখান থেকে কি কি পেলাম, এখান থেকে যে যেগুলো আমরা পেলাম আগ্নেয় শিলা, সেটা হচ্ছে গ্রানাইট, গ্রামে ইটের উপর মানে গ্রানাইট, গোবর মানে হচ্ছে আমাদের গ্যাব্রো, ব্যাসল্ট হচ্ছে ব্যাসল্ট মিশিয়ে খুব টাফ প্রক্রিয়ায় মানে হচ্ছে টাফ আগ্নেয় শিলা তৈরি করে। তাহলে এগুলো হচ্ছে আগ্নেয় শিলা, যেটা সেটা হচ্ছে ট্রিক্স, সেটা হচ্ছে ইগনিয়াস রকস, ঠিক আছে?
এরপর ইগনিয়াসের পর আর কি কি হয় সেটা হচ্ছে পাললিক শিলা। পাললিক শিলার জন্য আমরা কিন্তু একটা ট্রিক্স তোমাদের বলবো, ঠিক আছে, পাললিক শিলা মনে রাখার জন্য, কারণ এটা কোশ্চেনে পড়ে কোনটা আগ্নেয় শিলা কোনটা পাললিক শিলা, এবং আমাদের খুব গুলিয়ে যায়, আমরা কিন্তু এটা অ্যাটেন্ড করতে পারি না কোশ্চেনটা, বা কোনটা ভুল হয়ে যায়। তাহলে পাললিক শিলা কোনগুলো মনে রাখবে, সেটা হচ্ছে বেলে পাথর, ঠিক আছে, মানে যা যা পাথরগুলো আছে সব কিন্তু আমাদের পাললিক শিলার মধ্যে পড়বে, ঠিক আছে। কি কি হয়, বেলে পাথর হয়, ওকে, তারপর কি চুনা পাথর বলতে পারি আমরা, বেলে পাথর, চুনা পাথর, ঠিক আছে, বা কাদা পাথর হয়, আর কি হয়, কাদা পাথর। তাহলে যতগুলো পাথর আছে সবগুলো কিন্তু পাললিক শিলা। তাহলে প ফর পাললিক শিলা, আর প ফর হচ্ছে পাথর, ঠিক আছে। সব যতগুলো পাথর পাবো এটাকে সেল বলা হয়, কাদা পাথরটাকে আমরা কি বলে থাকি, সেল, ঠিক আছে। আর কি হয়, সেটা হচ্ছে গিজারাইট, গিজারাইটও কিন্তু একটা এক প্রকার, সেটা হচ্ছে পাললিক শিলা, ঠিক আছে। আর কি চক, এই যে আমরা স্কুলে ডাস্টার বোর্ডে চক দিয়ে লিখছি, এই চকটা কিন্তু আমাদের কি হচ্ছে, পাললিক শিলা। কয়লা, কয়লাটাও কিন্তু হচ্ছে পাললিক শিলার একটা উদাহরণ, ঠিক আছে। আরেকটা হচ্ছে কংগ্লোমারেট, কি বললাম, কংগ্লোমারেট, এটাও কিন্তু আমাদের পাললিক শিলা। তাহলে পাললিক শিলা কি কি উদাহরণ পেলাম, বেলে পাথর, সেল, গিজারাইট, চক, চুনা পাথর, কয়লা, কংগ্লোমারেট, ঠিক আছে। পেট্রোলিয়াম কিন্তু এই পাললিক শিলাতে পাওয়া যায়, কি পাওয়া যায় বললাম, পেট্রোলিয়াম, পেট্রোলিয়াম মনে রাখবে, এই পাললিক শিলাতে কিন্তু আমরা পেট্রোলিয়ামও পেয়ে থাকি। সেটা হচ্ছে, এখান থেকে একটা ট্রিক্স আমি বলে দিই, এটা মনে রাখার সুবিধার জন্য, হচ্ছে নিরেট পাথরের উপর চক ও কয়লা থাকলে পা দিবেন না। পাথরের উপর যদি আমরা পা দিই তাহলে কি আমরা পিছলে পড়ে যাব, তাই না। তাহলে বলছি নিরেট পাথরের উপর যদি চক এবং কয়লা থাকে সেখানে তুমি পা দেবে না, কারণ চকটাও গোল গোল হয়, গোল গোল হলে কি হবে, স্লিপ করবে। তাহলে এখান থেকে আমরা কি কি পেলাম দেখো, এখান থেকে নিরেট পাথরের উপর বলেছে, তার মানে যা যা পাথর আছে সবগুলো কিন্তু পাললিক শিলার উদাহরণ, বেলে পাথর বলো, চুনা পাথর বলো, বা কাদা পাথর বলো, ঠিক আছে। এর উপরে কি থাকলে বলেছি, চক এবং কয়লা, তাহলে চক এবং কয়লা এটাও কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে, পাললিক শিলার উদাহরণ। পা দেবেন না বলেছি, ঠিক আছে, পা দেবেন না, ঠিক আছে। তাহলে এখান থেকে হচ্ছে আমাদের মনে রাখতে পারো তোমরা কংগ্লোমারেট বা আমাদের গিজারাইট, এটা হচ্ছে পা দিলে আমরা পিছলে পড়ে যাব, ঠিক আছে। তাহলে এগুলো কিন্তু তোমরা মনে রাখতে পারো, আমাদের পাথর, চক, কয়লা, রেলে পাথর, চুনা পাথর, কাদা পাথর, চক, কয়লা, কংগ্লোমারেট, গিজারাইট, এগুলো সব কিন্তু আমাদের পাললিক শিলার উদাহরণ। এরপর লাস্ট যেটা আমাদের আছে সেটা হচ্ছে রূপান্তরিত শিলা, যেটাকে আমরা বলে থাকি মেটামরফিক, তাই তো। রূপান্তরিত মানে কি, কোনো একটা রূপ থেকে পরিবর্তিত হয়ে এখানে এসছে, তাই না। তার মানে উপরের যে দুটো আমাদের আছে আগ্নেয় শিলা বা পাললিক শিলা, এই দুটোর কোনো একটা থেকে পরিবর্তিত হয়ে এখানে এসছে, সেটাকে আমরা রূপান্তরিত শিলা বলি। যেমন কি হচ্ছে, মার্বেল হচ্ছে রূপান্তরিত শিলা। তা তোমার প্রশ্ন হতেই পারে মার্বেল তাহলে উপরের কোনটা থেকে তৈরি হয়েছে, সেটা হচ্ছে এই যে চুনা পাথর আমরা দেখতে পেয়েছি, এই চুনা পাথর থেকে মার্বেলটা তৈরি হয়েছে। তাহলে আমি নিচে চুনা পাথর লিখে দিচ্ছি, কেন, এই মার্বেলটা কি থেকে পরিবর্তন হয়েছে, রূপান্তরিত মানে কি, রূপটা পরিবর্তন করে এসেছে, চুনা পাথর আরো প্রেসার আরো হিট পেয়ে পর মার্বেলে পরিণত হয়েছে, বুঝতে পারলে। তাহলে এটাও কোশ্চেন আসে যে মার্বেলটা কি রকমের রূপান্তরিত, কি থেকে হয়েছে, চুনা পাথর থেকে, ক্লিয়ার। তারপর মনে রাখতে পারো সেটা হচ্ছে কোয়ার্টজাইট, কি বললাম, কোয়ার্টজাইট, কোয়ার্টজাইট তাহলে রূপান্তরিত ছিল, তাহলে সেটা এটা কি থেকে তৈরি হয়েছে, এটা হচ্ছে বেলে পাথর থেকে তৈরি হয়েছে, কি থেকে বললাম, সেটা হচ্ছে বেলে পাথর থেকে কোয়ার্টজাইট তৈরি হয়েছে। নেক্সট মনে রাখতে পারো স্লেট, বলো তোমরা প্রত্যেকেই বলো স্লেট কি থেকে তৈরি হয়, স্লেট তৈরি হয় কাদা পাথর থেকে, কি পাথর থেকে বললাম, কাদা পাথর। তাহলে কাদা পাথর, বেলে পাথর, চুনা পাথর সবাই পাললিক শিলা, সেখান থেকে পরিবর্তিত হয়ে কিসে হয়েছে, রূপান্তরিত করে হয়েছে, ঠিক আছে। তাহলে স্লেট হচ্ছে কিন্তু কাদা পাথর থেকে তৈরি হয়। আর কি নিস, নিস যেটা হয় সেটা কোথা থেকে তৈরি হয়, সেটা গ্রাফাইট থেকে তৈরি হয়, কি বললাম, সেটা হচ্ছে গ্রাফাইট থেকে তৈরি হয়, সেটা হচ্ছে নিস, ঠিক আছে, সরি গ্রাফাইট বলছি, গ্রানাইট থেকে তৈরি হয়, সেটা হচ্ছে নিস। তো গ্রানাইট কি ধরনের শিলা বলো, গ্রানাইট কোনটা হবে, আগ্নেয় না পাললিক, টিক্সে কি বলেছিলাম, গ্রামে ইটের উপর, গ্রামে ইটের উপর গোবর এবং বেসমেন্টে খুব টাফ প্রক্রিয়া আগ্নেয় শিলা তৈরি করতে, গ্রামে ইটের উপর মানে গ্রানাইট হচ্ছে আগ্নেয় শিলা, তাই তো। তাহলে গ্রানাইট হচ্ছে আগ্নেয় শিলা, তাহলে আগ্নেয় শিলা থেকে দেখো নিস রূপান্তরিত হয়ে নিস তৈরি হয়েছে, তাই তো। আরেকটা হয় সেটা হচ্ছে গ্রাফাইট, এটা আমরা সকলেই জানি, গ্রাফাইট কি থেকে হচ্ছে, সেটা হচ্ছে কয়লা থেকে হয়, তো কয়লা তো পাললিক শিলা, তাই তো। সেই কয়লারই একটা আমাদের রূপ হচ্ছে আমাদের গ্রাফাইট, কয়লার একটা রূপ হচ্ছে কি গ্রাফাইট, ক্লিয়ার হয়েছে। এরপর তাহলে এই প্রশ্নটার উত্তর দাও, তোমাদের দেখো কতটা ইজি হয়ে যাবে প্রশ্নটার উত্তর দাও, গ্রানাইট কোন ধরনের শিলা। তুমি যদি এটা মাথায় রাখতে পারো তাহলে এই প্রশ্নটা তোমার জন্য একদম ইজি একটা কোশ্চেন, কিন্তু বাকিদের জন্য তখন হয়ে যাবে টাফ কোশ্চেন এটা। তাহলে বলো গ্রানাইট কি হবে, গ্রামে ইটের উপর লোকেরা খুব টাফ প্রক্রিয়ায় ব্যাসল্ট এবং আমাদের কি বলেছিলাম, ব্যাসল্ট এবং গোবর মিশিয়ে আগ্নেয় শিলা তৈরি করে, এই তো ট্রিক্স, এটা মনে রাখতে হবে তোমাদের, গল্পটা মনে রাখবে, গ্রামে ইটের উপরে লোকেরা ব্যাসল্ট এবং
আমাদের গোবর মিশিয়ে খুব তাপ প্রক্রিয়ায় আগ্নেয় শিলা তৈরি করে। তাহলে গ্রানাইট কি ধরনের শিলা হবে? এ, বি, সি না ডি? প্রত্যেক উত্তর করো এরপরে। এটার সঠিক উত্তর হচ্ছে গ্রানাইট হচ্ছে আমাদের আগ্নেয় শিলার একটা উদাহরণ। তোমরা সকলেই জানো আমাদের অ্যাডমিশন প্রসেসটা, তোমরা সকলেই জানো। যারা অ্যাডমিশন হয়ে গেছো তাদের, তোমরা তো জানোই তোমরা অ্যাডমিশন হয়েছো। যারা অ্যাডমিশন হওনি এখনো পর্যন্ত, আমি অ্যাডমিশন প্রসেসটা তোমাদের একটু বলে দিই, তারপর আমরা নেক্সট টপিকটাতে আসছি। তো নাসির একাডেমি যে অ্যাপটা আছে, ক্লিয়ার, সেই অ্যাপটা তোমরা প্রথমে ডাউনলোড করবে, নাসির একাডেমি। ঠিক আছে, যারা ইউটিউবে বলছো তাদের জন্য বলছি, তোমরা এই অ্যাপ থেকেও ক্লাসটা করতে পারবে। ঠিক আছে, অ্যাপ থেকে করলে সুবিধা হবে। এখানে অ্যাপটাতে দেখবে গ্রুপ কোর্স সেকশন আছে, একটা কোর্স সেকশন। সেই কোর্স সেকশনে গেলে তোমরা দেখতে পাবে গ্রুপ সিডি বা আপার প্রাইমারি সব কোর্স আলাদা আলাদা করে দেওয়া আছে। তো তোমার যেটার জন্য তুমি প্রিপারেশন নিচ্ছ, গ্রুপ সিডি বা আপার প্রাইমারি যেটাই হোক না কেন, সেখানে তুমি ক্লিক করবে। ক্লিক করে দেবা, কোর্স ফি আসবে, সেটা হচ্ছে 599। ঠিক আছে, কিন্তু এখন যেহেতু অফার চলছে, মনে হয় টিচার্স ডে অফার, সেটা এই কোর্সটাকে চেঞ্জ করে এখন 499 তোমরা কিন্তু এটা বাই করে নিতে পারবে। এটা অল টাইমের জন্য, মানে যতদিন এক্সাম হচ্ছে বা ইন্টারভিউ হচ্ছে তোমাদেরকে সাপোর্ট দেওয়া হবে। ঠিক আছে, যদি কারো কোনো অসুবিধা হয়, এখানে একটা কুপন কোড আছে, সেই কুপন কোডটা ইউজ করবে তোমরা। কুপন কোডটা ইউজ করলে কিন্তু এই অফারটা তোমরা পেয়ে যাচ্ছ। ওকে, যদি কিছু বুঝতে অসুবিধা হয়, এই নাম্বার দেওয়া আছে নিচে, যে 9735674598, এই নাম্বারে তোমরা মেসেজ করতে পারো, ওখান থেকে আমাদের গাইড করা হবে। ঠিক আছে, চলো নেক্সট যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা দেখো, উত্তর গোলার্ধে কোন দিনটি মহাবিষুব নামে পরিচিত? তাহলে এই কোশ্চেনের উত্তর তোমাদের দেখো ডাউটফুল একটা কোশ্চেন। কি বলেছে কোশ্চেনটা? উত্তর গোলার্ধে কোন দিনটি মহাবিষুব নামে পরিচিত? বলো উত্তর কি হতে পারে? কি বলছো আমি শুনি। আমি বলার আগে তোমরা উত্তরটা বলবো, আর আমি পড়াবার পর আমি উত্তরটা শুনবো। এবং আমি এসিওর করছি, আমি পড়াবার পর আর কেউ কোনোদিন এই মহাবিষুব, জলবিষুব, কর্কট সংক্রান্তি, মকর সংক্রান্তি জীবনে ভুল হবে না, এইটুকু আমি 100% তোমাদের বলতে পারি। সেটা এখনই তোমাদের প্রমাণ করে দেখাচ্ছি। চলো এখন কি উত্তর দিলে দেখি, এবিসিডি। তো তার আগে আমাদের জানতে হবে আমরা পৃথিবীকে দুটো ভাগে ভাগ করতে পারি। যদি এইভাবে কাটি তাহলে আমাদের দুটো ভাগ বেরোবে, একটা হচ্ছে নর্থ হেমিস্ফিয়ার বা উত্তর গোলার্ধ, একটা হবে সাউথ হেমিস্ফিয়ার বা দক্ষিণ গোলার্ধ। যদি পৃথিবীকে আমরা দাঘিমা বরাবর কাটি বা মূল মধ্যরেখা বরাবর কাটি, তখন আমাদের একটা হবে ইস্ট হেমিস্ফিয়ার বা পূর্ব অক্ষাংশ, একটা হবে ওয়েস্ট হেমিস্ফিয়ার বা পশ্চিম অক্ষাংশ, তাই তো? এই দুটো ভাগে ভাগ হবে। তো আমাদের ইন্ডিয়ান লোকেশনটা কোথায় বলতো? তো এই ম্যাপে তো পরিষ্কার দেখতে পাচ্ছি স্যার ইন্ডিয়া এখানে আছে, মানে ইন্ডিয়া আছে নর্থ হেমিস্ফিয়ারে, নর্থে আছে। আর এই ম্যাপে হবে আমাদের ইস্ট ওয়েস্টের মধ্যে ইন্ডিয়া থাকবে ইস্টে। তাহলে ওভারঅল আমি কি বলতে পারি, আমাদের পৃথিবীর সাপেক্ষে ইন্ডিয়ার আমাদের লোকেশন যদি বলা হয়, সেটা হয়ে যাবে নর্থ ইস্ট। আমাদের পৃথিবী কোথায় আছে, কোন পজিশনে আছে ইন্ডিয়ার, সেটা হচ্ছে নর্থ ইস্ট। এবার অক্ষাংশ কোনগুলো, দ্রাঘিমাংশ কোনগুলো, এটা আশা করি তোমরা জানো, তাও আমি আরেকবার বলে দিচ্ছি। এই যে এই দিক থেকে, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যে কাল্পনিক রেখাগুলো টানা হয়, যেগুলো পৃথিবীর উপর অ্যাকচুয়ালি কাল্পনিক রেখা। নিশ্চয়ই তুমি মহাকাশ থেকে দেখলে এরকম দাগ দেখতে পাবে না, তখন বলবে স্যার আপনি বলেছিলেন দাগ দেখা যায় না। দাগ দেখা যায় না, এগুলো কাল্পনিক রেখা, আমাদের সুবিধার জন্য এই রেখাগুলোকে টানি। পূর্ব থেকে পশ্চিমে যে রেখাগুলো, সেগুলোকে আমরা কি বলে থাকি, অক্ষাংশ বা ল্যাটিটিউড। একইভাবে উত্তর থেকে দক্ষিণে যে রেখাগুলোকে আমরা টেনেছি, হ্যাঁ, কাল্পনিক রেখাগুলোকে, সেগুলোকে আমরা কি বলে থাকি, লঙ্গিটিউড বা দ্রাঘিমাংশ বলে থাকি। তাহলে পৃথিবীর অবস্থান কি বললাম, আমাদের পৃথিবীর সাপেক্ষে উত্তর পূর্ব, আমাদের পৃথিবীর অবস্থান কি বললাম, উত্তর পূর্ব ভাগে কিন্তু পৃথিবী আছে আমাদের। ঠিক আছে, এরপর দেখো আমাদের কয়েকটা বৃত্ত আমরা নিচে এখান থেকে আমাদের বোঝার সুবিধা আছে। যেমন এটাকে আমরা নিরক্ষরেখা বলে থাকি, 0°টাকে, বা এটাকে কি বলে থাকি, নিরক্ষরেখা, বা এটাকে আর একটা নাম আছে, সেটাকে আমরা বলে থাকি বিষুব রেখা, তাই তো? তারপর দেখো 23.5 ডিগ্রি নর্থকে কর্কটক্রান্তি, আর 23.5 ডিগ্রি সাউথকে মকরক্রান্তি বলে থাকি। 66.5 ডিগ্রিকে বলে থাকি সুমেরু বৃত্ত, 66.5 ডিগ্রি নর্থকে বলে থাকি কুমেরু বৃত্ত, আর এটাকে নর্থ পোল বলে থাকি। 90 ডিগ্রি নর্থকে আর 90 ডিগ্রি সাউথকে বলে থাকি দক্ষিণ মেরু বা সাউথ পোল। এই তো, এগুলো আমাদের নাম, এগুলো আমরা সকলেই জানি। তো দেখো আফ্রিকা হচ্ছে এমন একটা মহাদেশ, যে মহাদেশের উপর দিয়ে দেখো তিনটে লাইনে পাস করেছে। একটা হচ্ছে 0 ডিগ্রি মানে নিরক্ষরেখা, একটা হচ্ছে 23.5 ডিগ্রি মানে কর্কটক্রান্তি রেখা, আর একটা 23.5 ডিগ্রি সাউথ মানে হচ্ছে মকরক্রান্তি রেখা। তাহলে একমাত্র কন্টিনেন্ট বা মহাদেশ আফ্রিকা, যার উপর দিয়ে কিন্তু তিনটে লাইন পাস করেছে, আর এমন কোনো কিন্তু মহাদেশ আমরা এখানে দেখতে পাচ্ছি না। ওকে, চল এরপর দেখবো আমাদের কতগুলো অক্ষাংশ আছে এবং কতগুলো দ্রাঘিমাংশ আছে, এটা কোশ্চেনে পড়ে। দেখো একদম সিম্পল যেটা, সেটা দ্রাঘিমাংশ। আচ্ছা, এটা দ্রাঘিমাংশ মানে কি, আমাদের পৃথিবী তো একটা গোল বৃত্ত, তাই না? তাহলে বৃত্ত প্রতি 1 ডিগ্রি ছাড়া ছাড়া যদি একটা করে আমাদের দ্রাঘিমাংশ থাকে, তাহলে আমাদের একটা বৃত্ত কত ডিগ্রি বল, 1 ডিগ্রি ছাড়া ছাড়া একটা করে দ্রাঘিমাংশ। তাহলে আমাদের বৃত্ত মানে কত ডিগ্রি, 360 ডিগ্রি। তাহলে দ্রাঘিমাংশ কতগুলো থাকবে, 360টাই তো দ্রাঘিমাংশ থাকবে। কনসেপ্ট ক্লিয়ার, বোঝা গেছে, কথা ক্লিয়ার আছে? দ্রাঘিমাংশ কতগুলো হবে, 360, কারণ পৃথিবী গোল, আর 1 ডিগ্রি ছাড়া ছাড়া আমাদের দ্রাঘিমাগুলো আছে, তাই একটা গোল মানে 360 ডিগ্রি। ব্যাস, কনসেপ্ট ক্লিয়ার।
এরপর আসবো আমরা অক্ষাংশতে। অক্ষাংশতে দুই একটা অপশনে থাকে। দেখো আমি অক্ষাংশটাকে দুটো ভাগে ভাগ করেছিলাম পৃথিবীটাকে। একটা বলেছিলাম আমাদের নর্থ হেমিস্ফিয়ার। নর্থ হেমিস্ফিয়ারকে আমরা কতগুলো দাগে ভাগ করবো। দেখো এটা হচ্ছে 0 ডিগ্রি, এটাকে বাদ দিলাম, তারপর হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, এরকম করে কত ডিগ্রি আছে, 90 ডিগ্রি পর্যন্ত। মানে এদিকে 90খানা লাইন আছে। ইয়েস অর নো? 90খানা লাইন আছে তো। একইভাবে দক্ষিণ মেরু, যে দক্ষিণ হেমিস্ফিয়ার যেটা আমরা বলে থাকি, দক্ষিণ গোলার্ধ, সেখানেও 1 ডিগ্রি 2 ডিগ্রি করে আছে। এখানে 1 ডিগ্রি 2 ডিগ্রি করে 90 ডিগ্রি পর্যন্ত আছে। মানে এখানেও 90টা লাইন আছে। তা দেখো 90 প্লাস 90, কিন্তু না, এটাই উত্তর নয়, কারণ মাঝে নিরক্ষরেখা যা আছে সেটাকে তো আমরা ধরছি না, 0 ডিগ্রিকে ধরেছি, ধরি না। 90 প্লাস 90 প্লাস 1, তাহলে কতগুলো হলো আমাদের? 181টা লাইন আছে। কতগুলো বললাম? 90 উপরে, 90 নিচে, 180 প্লাস নিরক্ষরেখা একটা, তার মানে 181টা আমাদের অক্ষাংশ আছে। কিন্তু অনেক সময় এই যে নর্থ, যেটাকে আমরা একদম নর্থ পোলে যেটা থাকে আর একদম সাউথ পোলে যেটা থাকে, মানে 90 ডিগ্রি নর্থ এবং 90 ডিগ্রি সাউথ, এটাকে কি আমরা কোনো রেখা ধরি না, কারণ এগুলো তো একটা বিন্দু, তাই না? আমাদের এগুলো তো এক একটা সব 3D ফিগার, তাই না? পৃথিবীর উপরে এগুলো 3D ফিগারে আছে, তাই না? পৃথিবীর তো একটা অন্য পিঠ আছে, মানে এগুলো এইভাবে আছে। এটা হচ্ছে নিরক্ষরেখা, হচ্ছে সব থেকে বড় বৃত্ত। সব থেকে বড় বৃত্তের নাম কি? নিরক্ষরেখা। তারপরে আছে কর্কটক্রান্তি রেখা, এরকম ছোট ছোট হতে হতে একদম পোলে যে সেটা একটা বিন্দু হয়ে যায়। তাহলে এই যে নর্থ পোল বা সাউথ পোল যে দুটো বিন্দু আছে, এগুলো তো কখনোই আমাদের বৃত্ত হতে পারে না, তাই এগুলোকে আমরা বৃত্ত থেকে বাদ দিয়ে দিচ্ছি। তাই নর্থ পোল আর সাউথ পোলে দুটোকে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের কত দাঁড়াবে? 179। তাহলে 181 মাইনাস 2 হলে আমাদের এই দুটোকে বাদ দিলে। কিন্তু তোমাদের এত টাফ কোশ্চেন পড়বে না, এটা ডাব্লিউবিসিএস যারা দেবে তাদের জন্য, এই লাইনটা তোমাদের জন্য নয়। তোমরা মনে রাখবে 90 প্লাস 90 প্লাস 1, মানে 181টা আমাদের অক্ষাংশ আছে। কিন্তু যদি আমরা এই দুটোকে বৃত্ত না ধরি, তখন ওই দুটোকে বাদ দেবো, তখন 179। যদি এটা অপশন থাকে, এটা উত্তর করতে হবে। আমি বোঝাতে পেরেছি কেন 179 হচ্ছে বা কেনই বা 181 হচ্ছে? এটা তোমরা সকলে বুঝতে পেরেছো। আমাদের সব থেকে লোয়েস্ট গ্র্যাভিটি কোথায় থাকে বলেছিলাম? জি এর মান সব থেকে কম, সেটা বলেছিলাম আমরা কিন্তু আমাদের এই নিরক্ষরেখাতে। তাই এখান থেকে আমাদের কি হয়? স্পেস গুলো, যেটা দেখো আমাদের ভারতের অবস্থান দেখো, ভারতের এই সাউথের দিকটা দেখো নিরক্ষরেখা থেকে খুব কাছে, তাই এখান থেকে আমাদের স্পেস রকেট গুলো লঞ্চ করা হয়, তাই তো। আর একটা রিভার আছে, সেটা হচ্ছে কঙ্গো রিভার বা জাইরে রিভার বলা হয়। সেই নদীটা কি নিরক্ষরেখাকে দুবার ক্রস করেছে। নিরক্ষরেখাকে দুবার ক্রস করেছে এমন একটা রিভারের নাম যদি বলা হয়, তার নাম হচ্ছে কঙ্গো রিভার বা জাইরে রিভার। আচ্ছা, এখান থেকে আমার একটা প্রশ্ন আছে, আমাদের ইন্ডিয়াতে কোন রেখা গেছে আমাদের ইন্ডিয়ার উপর দিয়ে, সেটা দেখো। এখানে আমাদের 23.5 ডিগ্রি, যেটা মানে আমাদের আমাদের যেটা কর্কটক্রান্তি রেখা, আমাদের ভারতের 8টি রাজ্যের উপর দিয়ে গেছে, 8টি। তো এই কর্কটক্রান্তি রেখাকে দুবার ক্রস করেছে এমন একটা নদীর নাম বলো, কে বলতে পারবে? কর্কটক্রান্তি রেখাকে আমাদের একটা ইন্ডিয়ান নদী যেটা দুবার ক্রস করেছে, সেই রিভারটার নাম হচ্ছে মাহে রিভার। কি নাম বললাম? সেটা হচ্ছে মাহে রিভার। কর্কটক্রান্তি রেখাকে আমাদের ইন্ডিয়াতে দুবার ক্রস করেছে। ক্লিয়ার? এটা যেন মাথায় থাকে, এটা 1 নম্বরের কোশ্চেন পড়তে পারে। চলো, এরপর এগুলোকে আমরা কিছু জোনে ভাগ করি। যেমন সূর্য যেখানটায় সারা বছর রোদ দেয়, এখানে লম্বাভাবে কিরণ দেয়, তাই এটাকে আমরা বলে থাকি উষ্ণমণ্ডল। এখানে একটু স্ল্যান্ট হয়ে যায়, তাই এই জায়গাটাকে আমরা বলে থাকি নাতিশীতোষ্ণ মণ্ডল। আর এখানে একদম স্ল্যান্ট, মানে একদম একদম তির্যক ভাবে আলো পড়ে বলে, এটাকে আমরা বলে থাকি হিমমণ্ডল বা ফ্রিজিড জোন। এটা আমরা সকলেই জানি, এখান থেকে আমি বিস্তারিত আলোচনায় আসছি না। এরপর দেখো পৃথিবীর অ্যাঙ্গেল নিয়ে দুটো কোশ্চেন আছে, যে পৃথিবী কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের থাকে। দুটো অপশন থাকে, একটা হচ্ছে 23.5 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, নাকি অপশন বি তে 66.5 ডিগ্রি। এটা তোমাদের মধ্যে কনফিউশন সৃষ্টি হয়। তো এই কনফিউশনটাকে দূর করার জন্য তোমাকে একটা কোশ্চেনটা বুঝতে হবে, যে কোশ্চেনটা কি আছে। দেখো, যে কোনো জিনিসের আমার দুটো কিন্তু আমি ডিগ্রি পাবো। আচ্ছা, আমি তোমাদের একদম একটা ছোট্ট এক্সাম্পল দিই। এটা কত ডিগ্রি একটা লাইন বলো? একটা লাইন মানে কত ডিগ্রি? 180 ডিগ্রি। তোমরা জ্যামিতিতে করেছো, একটা লাইন মানে হচ্ছে 180 ডিগ্রি। আমি যদি এখানে একটা অ্যাঙ্গেল টানি, তাহলে এটা 90 ডিগ্রি যদি অ্যাঙ্গেল হয়, মানে এদিকটাও 90 ডিগ্রি হবে, এদিকটাও 90 ডিগ্রি হবে, হ্যাঁ কি না? তবে তো 180 ডিগ্রি হবে, ইয়েস অর নো? কিন্তু আমি যদি লাইনটাকে চেঞ্জ করে, আমি যদি এখানে একটা এইভাবে একটা কোণ করি, যে কোণটার মান হচ্ছে আমাদের 45 ডিগ্রি, বা এটা আমি ধরলাম 60 ডিগ্রি, ঠিক আছে? এই কোণটার মান হচ্ছে 60 ডিগ্রি। কত ডিগ্রি করে? এটা 60 ডিগ্রি। তাহলে বলো অপর কোণটা কত ডিগ্রির হবে? দুটো মিলে তো 180 ডিগ্রি জানি, তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এটা কত হবে বলো? তাহলে 180 মাইনাস 60, মানে এটা হয়ে যাবে 120 ডিগ্রি, ইয়েস অর নো? একইভাবে ধরো আমি একটা কোণ টানলাম, সেটা হচ্ছে এখানে 110 ডিগ্রি। এই কোণটা কত? 110 ডিগ্রি। তার মানে অপর দিকে আরেকটা কোণ তৈরি হবে। এই কোণটার মান কত হবে? তাহলে এই কোণটার মান হবে 70 ডিগ্রি, কারণ দুটো মিলে আমাদের 180 ডিগ্রি হবে। ক্লিয়ার? তো এই কনসেপ্টটাকে আমি এরপর কাজে লাগাবো। দেখো, পৃথিবীর ক্ষেত্রে আমাদের যদি আমাদের দুটো তল হয়, একটাকে আমরা বলে থাকি উলম্ব তল, একটাকে বলে থাকি আমরা অনুভূমিক তল। কি বললাম? অনুভূমিক বা কক্ষীয় তল, আর একটাকে বলে থাকি উলম্ব তল, ঠিক আছে? বা ইংলিশে বলা হয় একটাকে হরাইজন্টাল অরবিট, আর একটা হচ্ছে ভার্টিক্যাল প্লেন। দেখো, এটা পৃথিবী
যদি আমি বেস ধরে থাকি, আমি যদি ভার্টিক্যালি এইভাবে আমাদের একটা দাগ টানি, এবার পৃথিবী তো আমরা জানি দেখো এভাবে হেলে থাকে একটা অ্যাঙ্গেলে, তাই না? পৃথিবী হেলে ঘুরছে, তাহলে এটাকে যদি আমি এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে যদি আমি আমার এই ভার্টিক্যাল প্লেনের সাথে ধরি, মানে উলম্ব তলের সাথে, তাহলে এটা উলম্ব তল, এই কোণটা কত ডিগ্রি কোণ বলো? তাহলে এই টোটালটা আমরা জানি 90 ডিগ্রি হচ্ছে, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের, দেখো কোনটা বেশি হবে, একটা হয় 66.5, একটা 23, তাহলে কোনটা বেশি মনে হচ্ছে? এটা বেশি 66.5 ডিগ্রি হবে, তাহলে এই কোনটা হচ্ছে 66.5 ডিগ্রি, এটা হবে, তাহলে বাকিটা হবে 23.5 ডিগ্রি, দুটো মিলে কত হবে? 90 ডিগ্রি। দেখো এই কোনটা তো 90 ডিগ্রি নাকি, এই কোনটা 90 ডিগ্রি, দুটো মিলে 90 হচ্ছে। তা তোমাকে কোশ্চেনে যদি বলে উলম্ব তলের সাথে কত ডিগ্রি কোণ করে, তাহলে উলম্ব তল মানে এই কোণটা বলতে হবে, এর সাথে কত ডিগ্রি কোণ আছে, এটার সাথে এইটা বলো, এটা কত ডিগ্রি, এটা হচ্ছে 23.5 ডিগ্রি। কিন্তু তোমাকে কোশ্চেনে যদি বলে দেয় যে আমাদের অনুভূমিক তলের সাথে কত ডিগ্রি কোণ করবে, পৃথিবী অনুভূমিক তলের সাথে, মানে এই কোণটা তোমাকে বার করতে হবে, তখন হয়ে যাবে 66 ডিগ্রি। ক্লিয়ার? আমি বোঝাতে পারলাম? চলো এরপর আমাদের ফাইনাল যে কোশ্চেনটা ছিল, সেই কোশ্চেনের উত্তরে আমরা একদম চলে এসেছি। দেখো এখানে আমি তোমাদের ছোট্ট একটা ট্রিক্স বলে দিই, এই ট্রিক্সটা আমি যে বলবো এটা তোমরা কোনোদিন আর ভুলবে না। ক্লিয়ার? কি ট্রিক্সটা বলবো, এখানে 4টে ডিজিট মনে রাখবে। কি বললাম? 21, 21, 23, 22। এটা অন্তত বাড়িতে 10 বার বলবে, আরামসে মুখস্থ থেকে যাবে। কি কি বললাম আরেকবার বলছি, 21, 21, 23, 22 বলো, নিজেরা মনে মনে বলো, বাড়িতে বসে আছো বলো, 21, 21, 23, 22, 21, 21, 23, 22। এটা খুব ইম্পর্টেন্ট আমাদের এক্সামের জন্য। কেন? দেখো আমাদের এখানে এইগুলোকে আমি প্লেস করছি, এখানে প্লেস করো 21, এখানে প্লেস করো 21, তারপরে কি বলছে 21, 21, 23, 22, তাহলে এখানে হয়ে যাবে 23, এখানে হয়ে যাবে 22। নিরক্ষরেখার উপর আমি দুটো ডেট দিয়েছি, তাই না? কারণ নিরক্ষরেখার উপরে সূর্য কিন্তু দুবার লম্বভাবে কিরণ দেয়, যখন এখান থেকে একবার যায় তখন একবার লম্বভাবে কিরণ দেয় এত দূর, আবার যখন ফেরার সময় আবার লম্বভাবে কিরণ দেয় এখানে, তাই না? নিরক্ষরেখার উপর যেহেতু দুবার কিরণ দেয়, তাই আমি এখানে দুটো ডেটকে আমি পুট করেছি। এরপর মাসগুলো স্যার কিভাবে করবো? মাসগুলো এক একটা মাস ছেড়ে ছেড়ে করবে। বল, জানুয়ারি আর ফেব্রুয়ারি যদি আমরা বাদ দিই তাহলে কি মাস থাকে? মার্চ মাস, তাই তো? তাহলে এটাকে সেকেন্ডে বসাও, তাহলে এটা হয়ে যাবে মার্চ। এরপর কি হয়? এপ্রিল এবং মে কে যদি আমরা বাদ দিই তাহলে কি হয়ে যাবে? জুন। তারপরে এখানে হয়ে যাবে জুন। এরপর পরপর বসে যাও। তারপরে জুলাই এবং আগস্টকে যদি আমরা বাদ দিই তাহলে কি হয়ে যাবে? সেপ্টেম্বর। দুটো করে বাদ দেবো আর লিখবো সেপ্টেম্বর, ঠিক আছে? তারপরে কি হয়ে যাবে? অক্টোবর আর নভেম্বরকে যদি আমরা বাদ দিয়ে দিই, অক্টোবর আর নভেম্বরকে, তাহলে কে থাকে? ডিসেম্বর। সেটা এখানে পুট করে দাও। দেখো আমার ডেট বেরিয়ে কিন্তু চলে এলো, 21 জুন, 21 মার্চ, 23 সেপ্টেম্বর, 22 ডিসেম্বর। কিচ্ছু মনে রাখতে হলো না। 21, 21, 23, 22 এই ডিজিটটা পরপর মনে রাখবে। 21, 21, 23, 22 বাড়িতে 5 বার বলবে, মনে থাকবে। এরপর কোনটা কিসের, কোনটা কি ডেট আমরা ভুলে যাই। কেন ভুলবে? এটা তো নিরক্ষরেখা। 23.5 ডিগ্রি নর্থ মানে কি? 23.5 ডিগ্রি নর্থ মানে কর্কট ক্রান্তি রেখা। 23.5 ডিগ্রি নর্থ মানে হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার। ক্যান্সার মানে কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখার উপর সূর্য যখন লম্বভাবে কিরণ দেবে সেটাকে আমরা কর্কট সংক্রান্তি বলবো। তাহলে এই 21 জুন দিনটা হয়ে যাবে কি? কর্কট সংক্রান্তি, কারণ কর্কট ক্রান্তি রেখার উপরে লম্বভাবে কিরণ দিচ্ছে। একইভাবে 23.5 ডিগ্রি সাউথ, এই রেখাটাকে আমরা কি বলি? মকর ক্রান্তি রেখা। তাহলে মকর ক্রান্তি রেখার উপর সূর্য যখন লম্বভাবে কিরণ দেবে সেটাকে আমরা বলবো মকর সংক্রান্তি। তাহলে একদম প্রথমেরটা হয়ে যাবে কর্কট সংক্রান্তি আর একদম লাস্টেরটা হয়ে যাবে মকর সংক্রান্তি, তাই তো? তাহলে দুটো ডেট আমরা পেয়ে গেলাম, 21 জুন এবং 22 ডিসেম্বর। তাহলে আর কি কে পড়ে গেলো? একটা হচ্ছে মহাবিষুব, একটা হচ্ছে জলবিষুব। তাহলে স্যার কোনটা কে হবে? এখান থেকে তো আমাদের আবার গুলিয়ে যায়। দেখো এম ফর হচ্ছে মার্চ, ম দিয়ে কি হচ্ছে? মার্চ। তাহলে ম দিয়েই হবে মহাবিষুব। তাহলে যেটাই হবে মহাবিষুব সেটাই হবে মার্চ। তাহলে এম ফর মার্চ আর এম ফর মহাবিষুব। তাহলে 21 মার্চটা হয়ে যাবে মহাবিষুব। তাহলে আর একটাই পড়ে থাকলো স্যার, সেটা হচ্ছে কি? জলবিষুব। তাহলে সেটা হয়ে যাবে 23 সেপ্টেম্বর হয়ে যাবে জলবিষুব। এই বিষুব কথার অর্থ কি? যখন দিন এবং রাত্রি সমান হয় সেটাকে বলা হয় ইকুয়াল ডে আর নাইট। ভার্নাল ইকুইনক্স বলা হয় অ্যাকচুয়ালি। ইকুইনক্স আর অটামনাল ইকুইনক্স ইংলিশে। ইকুইনক্স কথাটার অর্থ হচ্ছে ইকুয়াল ডে এন্ড নাইট। ইকুইনক্স, ইকুইনক্স কথাটার অর্থ হচ্ছে ইকুয়াল ডে এন্ড নাইট। তাই এই দিনে কি হয়? 21 মার্চ এবং 23 সেপ্টেম্বর দিন এবং রাত্রি সমান হয় বলে এটাকে আমরা মহাবিষুব এবং জলবিষুব বলি। তাহলে মার্চ হচ্ছে মহাবিষুব, 23 সেপ্টেম্বর জলবিষুব। ক্লিয়ার হয়েছে? এটা আর কেউ কোনোদিন ভুলবে? বলো। তাহলে আমার কোশ্চেনের উত্তরের পর আমরা চলে আসি। যেখানে আমাদের কোশ্চেন ছিল উত্তর গোলার্ধে, তার আমরা এগুলো যা পড়ছি সব কিন্তু উত্তর গোলার্ধে, দক্ষিণ গোলার্ধে ঠিক উল্টো হবে। এগুলো হচ্ছে নর্থ হেমিস্ফিয়ারের জন্য। তাহলে নর্থ হেমিস্ফিয়ারে যখন ধরো গ্রীষ্মকাল, মানে আমাদের সময় যখন গ্রীষ্মকাল সূর্য এখানে থাকে, তখন দক্ষিণ গোলার্ধে তখন কি হয়ে যাবে? তখন শীতকাল। শীতকাল। আবার এখানে যখন গ্রীষ্মকাল মানে সূর্য এখানে থাকে, তখন আমাদের দিকে কি হয়ে যাবে? শীতকাল। বুঝতে পারলে? তখন নর্থ হেমিস্ফিয়ারে যেটা হবে, দক্ষিণ গোলার্ধে যদি বলে উল্টোটা হয়ে যাবে, কিন্তু কোশ্চেনে সবসময় উত্তর গোলার্ধটাই পড়ে। তাহলে বলো উত্তর গোলার্ধে মহাবিষুব কবে? তাহলে তোমরা 22 ডিসেম্বর উত্তর দিয়েছিলে। ঠিক উত্তর দিয়েছিলে তোমরা যারা উত্তর দিয়েছিলে বি। ম্যাক্সিমাম 99% কি 22 ডিসেম্বর উত্তর দিয়েছিলে।
তাহলে আমরা কি পড়লাম এখানে একবার ছোট্ট করে গ্রাফ করে নিয়ে আমরা তিনটে আমরা আঁকবো, একটা হচ্ছে কর্কট সংক্রান্তি, একটা মকর সংক্রান্তি, একটা নিরক্ষর আকার উপরে, তাই তো। আমাদের কি কি বলেছিলাম, আমরা তিনটে ডেট আমরা মনে রাখবো, সরি আমাদের চারটে ডেট মনে রাখবো। কি কি বলেছিলাম, 21, 23 এবং 22। মাসগুলোকে কিভাবে পুট করবো স্যার, এই 21 থেকে দ্বিতীয় থেকে মাসটাকে শুরু করবো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এটা কর্কট ক্রান্তি রেখার উপর, তাই কর্কট সংক্রান্তি, এটা মকর সংক্রান্তি, এটা এম আছে মনে হচ্ছে, এটা মহাবিষুব, এটা হবে জলবিষুব। কোশ্চেনে কি ছিল, মহাবিষুব। তাহলে মহাবিষুব মার্চ হয়ে যাবে, উত্তর নাম্বার একটাই থাকবে মহাবিষুবের সাথে মার্চ, সেটা হচ্ছে 21শে মার্চ। বলো এটা কেমন লেগেছে তোমাদের, ঠিক আছে। এখান থেকে আরো দুটো কোশ্চেন হয়, অপসুর এবং অনুসুর, সেটা আমরা পরে দেখব। অপসুর আর অনুসুর, এটা খুব দারুণ একটা ছোট্ট জিনিস, এটাও একটা ট্রিক্স এর মাধ্যমে বলে দেবো, কোনোদিন আর ভুলবে না। যেমন মকর সংক্রান্তি, কর্কট সংক্রান্তি, মহাবিষুব, জলাবিষুব, কোনোদিন আর ভুলবে না তোমরা, এটা আমার তরফ থেকে গ্যারান্টি। এত প্রটোকল কিসের সঙ্গে সম্পর্কিত, দেখো এটা কোশ্চেনটা খুব ইজি করে দিয়েছে, অপশন গুলো খুব ইজি করে দিয়েছে। বলো কি উত্তর, প্রটোকল যেটা আছে সেটা হচ্ছে ডি বলছো, মানে পরিবেশ দূষণের সাথে। অবশ্যই একদম সঠিক উত্তর দিয়েছো, এটা মানে আর কোনো অপশনের মধ্যে আসছে না, বিশ্ব বাণিজ্য তো হবেই না, ঠিক আছে। জলপথ চুক্তি না, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ আসে না। কিয়োটো প্রটোকল হচ্ছে আমাদের পরিবেশ দূষণ নিয়ে কিন্তু একটা প্রটোকল হয়েছিল। তো এই কিয়োটো প্রটোকলটা কি, দেখো আমাদের যে 192টা আমাদের দেশ সেখানে অংশগ্রহণ করেছিল, এক্সেপ্ট কিন্তু আমেরিকা। আমেরিকা কিন্তু সব জায়গাতে একটু বাহাদুরি দেখায়, ঠিক আছে। তো ওরা বাদ দিয়ে বাকিরা কিন্তু অ্যাকসেপ্ট করেছিল। একটা ইন্টারন্যাশনাল আমাদের যে আন্তর্জাতিক ট্রিটি হয়েছিল কিসে নিয়ে, ক্লাইমেট চেঞ্জের নিয়ে, যেখানে বলা হয়েছিল টু সেভ আর্থ এন্ড ফাইট ক্লাইমেট চেঞ্জ। আমাদের যে পৃথিবীর আমাদের জলবায়ু যে পরিবর্তন হচ্ছে, সেই জলবায়ু পরিবর্তন এবং বায়ু দূষণটাকে আটকানোর জন্য, পরিবেশ দূষণটাকে আটকানোর জন্য কিয়োটো প্রটোকলটা করা হয়েছিল। অ্যাকচুয়ালি কিয়োটোটা কোথায় সেটা আমাদের জানতে হবে। কিয়োটো, এটা অনেক সময় কোশ্চেন আছে, সেটা হচ্ছে জাপানে আছে। জাপানের একটা শহরের নাম কি বললাম, জাপানের একটা শহরের নাম হচ্ছে কিয়োটো, ঠিক আছে। সেখানে আমাদের 1997 সালে একটা সাইন হয়েছিল এই প্রটোকলটা, ঠিক আছে। এই প্রটোকলটা সাইন হয়েছিল, কিন্তু এটা ইমপ্লিমেন্ট হয়েছিল কিন্তু 2005। এটা মাথায় রাখবে যে এই কিয়োটো প্রটোকলের যে চুক্তিগুলো ছিল সেটা প্রয়োগ কবে থেকে শুরু হয়, সেটা কিন্তু 2005 সাল থেকে, ওকে। কিন্তু যদি বলা হয় সেটা কবে সেই প্রটোকলটা গ্রহণ করা হয়েছিল, সেক্ষেত্রে তোমরা কিন্তু উদাহরণ উত্তরটা দেবে 1977। তাহলে কোথায় বললাম, এটা হচ্ছে আমাদের গ্লোবাল ওয়ার্মিং বা গ্রিন হাউস গ্যাস এগুলো নিয়ে প্রত্যেকটা দেশে যাতে কমানো যায় সেই সুব্যবস্থার জন্য একটা ট্রিটি করা হয়েছিল, কিয়োটো প্রটোকল। তো এই টাইপের আমাদের, আর দেখো এখানে যে নীল জায়গাগুলো আছে এই দেশগুলো কিন্তু কিয়োটো প্রটোকলে অংশগ্রহণ করেছিল, দেখো এক্সেপ্ট আমেরিকা। তো এটা তো ইউএসএ, দেখো ইউএসএ তো নেই, বাদ দিয়েছে। তো মেইনলি দেখো আমাদের আফ্রিকান কান্ট্রিগুলো সব, এশিয়ার কান্ট্রিগুলো প্রায় সব বলতে পারো, আফ্রিকা এই আমাদের অস্ট্রেলিয়া বাদ, আর এখানে দেখো সাউথ আমেরিকা এবং নর্থ আমেরিকার কিছুটা অংশ, কিন্তু ইউএসএ কিন্তু এই প্রটোকলে অংশগ্রহণ করেনি, এবং ইউরোপও কিন্তু এই প্রটোকলের মধ্যে নেই। বাকিরা কিন্তু এই 192টা নেশন কিন্তু প্রটোকল। সেখান থেকে আর কি কি প্রটোকল আমরা পাই, ইম্পর্টেন্ট প্রটোকল গুলো দেখে নিই। কিয়োটো প্রটোকল বললাম 1997। এখান থেকে প্যারিস চুক্তি আমরা পাই, যেটা 2015 সালে হয়েছিল, একই গ্লোবাল ওয়ার্মিং 2%-এর নিচে সীমিত রাখা, ঠিক আছে। মানে প্রত্যেক বছর কি হচ্ছে, আমাদের আমাদের যে পৃথিবীর যে এভারেজ টেম্পারেচার, তাই না, পৃথিবীর এভারেজ টেম্পারেচারটা 2% করে বাড়ছে। তুমি বলো 2% তো খুব কম স্যার, মাত্র না। তোমার এখানে দেখো 40 ডিগ্রি 42 ডিগ্রি টেম্পারেচার, কোথাও তো আবার -44 ডিগ্রি টেম্পারেচার, তাই না। তো ওভারঅল পৃথিবীর টেম্পারেচার কিন্তু খুবই কম, সেখানে 2 ডিগ্রি করে বাড়া মানে কি, আমাদের যে হিমবাহ গুলো আছে সেই হিমবাহ, যে গ্লেসিয়ার যেখানে আমাদের সব থেকে বেশি স্বাদু জলের সঞ্চয় কোথায় আছে, সেটা হচ্ছে গ্লেসিয়ার বা হিমবাহ গুলো। সেই হিমবাহ গুলো কিন্তু গলতে শুরু করেছে অলরেডি। অ্যান্টার্কটিকার অনেক হিমবাহ কিন্তু গলে জলে পরিণত হয়েছে। তার ফলে কি হয়, আমাদের সি লেভেলের উচ্চতা, সমুদ্রের উচ্চতা বাড়তে থাকে। কিন্তু তার ফলে আমাদের শুধুমাত্র যে দূষণ হচ্ছে এমনটা নয়, সাথে কিন্তু আমাদের জলবায়ুর একটা বিশাল পরিবর্তন দেখা দেবে। তাই 1.5 ডিগ্রি সেলসিয়াস করে কমানোর চেষ্টায় এই প্যারিস চুক্তিটা করা হয়েছিল বিভিন্ন দেশ মিলে। নেক্সট রিও ডিক্লারেশন, আমরা জানি রিও ডি জেনাইরো হচ্ছে ব্রাজিলের একটা শহর, তাই না। এখানে একবার ওয়ার্ল্ড কাপ হয়েছিল মেবি, অলিম্পিক হয়েছিল মেবি। তো সেই 92 সালে রিও ডিক্লারেশনে কিন্তু একইভাবে টেকসই উন্নয়ন, যেটাকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলে থাকি। সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে কি, কোনো জায়গাকে ধ্বংস না করে উন্নতি করা। ধরো তুমি একটা বিল্ডিং বানাবে, ফ্ল্যাট বানাবে, তুমি বলো বা আমাদের গ্রাম বা আমাদের শহরটা তো দারুণ উন্নতি হচ্ছে, এত সুন্দর বড় বড় ফ্ল্যাট বানাচ্ছে, কিন্তু এই ফ্ল্যাটটা কার বিনিময়ে বানানো হয়েছে, সেখানে কিছু কিছু আমাদের গাছ ছিল, সবুজ গাছ, যারা আমাদের অক্সিজেন দিত, ফ্রেশ এয়ার, সেই গাছগুলোকে ধ্বংস করে। তাহলে এই ডেভেলপমেন্ট কি সাস্টেনেবল ডেভেলপমেন্ট হলো না, গাছগুলো কেটে পরে ধ্বংস করে আমরা উন্নয়ন করেছি। তো এই ধরনের উন্নয়ন নয়, বা পরবর্তী প্রজন্মের জন্য আমাদের চিন্তা করে মাথায় রেখে যে আমাদের উন্নতিটা হবে, সেটাকে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলে থাকি ইন টার্মস অফ ইয়োর ইভিএস, তাই না, যারা
আপার প্রাইমারি দেবে তাদের জন্য ইম্পর্টেন্ট খুব। তো সেখানে আমরা রিও ডিক্লারেশন দেখতে পাই 1992 সালে এই চুক্তিটা হয়েছিল। ভারতে কি কি চুক্তি নেওয়া হয়েছে এই নিয়ে, যেমন আমরা দেখতে পাবো পরিবেশ নিয়ে চিপকো আন্দোলন হয়েছিল উত্তরাখণ্ড বা হিমাচল প্রদেশ, এখন বলতে পারি আমরা দুভাগে ভাগ হয়ে গেছে। মানুষ কি বনকে কেটে ফেলার বিরুদ্ধে, মানুষ গাছের চারপাশে গাছকে জড়িয়ে কিন্তু ধরেছিল, তাই না? এখানে কিছু লিডারের নাম পাবে তোমরা চিপকো আন্দোলনে, বা আমাদের নর্মদা বাঁচাও, আমাদের মেধা পাটেকর, ঠিক আছে, তাদের নাম পাবে। যেমন নর্মদা বাঁচাও আন্দোলন হয়েছিল 1995 সাল থেকে এখনো পর্যন্ত চলছে। নর্মদা নদীর উপর যে ড্যাম নির্মাণের কারণে গ্রামীণ জনগোষ্ঠীর স্থানচ্যুত এবং পরিবেশ ক্ষয়রোধ, ঠিক আছে। তো এই নিয়ে তারা কিন্তু একটা প্রতিবাদ করেছিল, যদি ড্যাম হয় তাহলে সেখানে বন্যার সৃষ্টি হয়। সাইলেন্ট ভ্যালি আমাদের কনজারভেশন মুভমেন্ট, সেটা সাইলেন্ট ভ্যালি আমাদের একটা ন্যাশনাল পার্কও আছে, তোমরা জানো, সেটা হচ্ছে কেরালাতে। এখানে বৃষ্টির বন, যে বন সংরক্ষণ আছে এবং জলবিদ্যুৎ প্রকল্পের কারণে বন ধ্বংস রোধ, বলছি জলবিদ্যুৎ তৈরি করা হবে, তার জন্য কিন্তু বনাঞ্চল কেটে তৈরি করা হবে। বলছি এরকম ডেভেলপমেন্ট আমাদের চাই না, যেখানে বন বা অরণ্যকে আমরা কেটে ফেলবো। তাই সাইলেন্ট ভ্যালি কনজারভেশন মুভমেন্ট হয়েছিল কোথায়? কেরালাতে। অ্যাপিকো মুভমেন্ট, অ্যাপিকো কিন্তু ওয়ান টাইপ অফ, এই আমাদের যে চিপকো মুভমেন্ট আমরা দেখেছি, চিপকো একই টাইপের, সেটা কোথায় হয়েছিল? কর্ণাটকে। ইম্পর্টেন্ট, আমি শুধু স্থানটা লিখেছি। অ্যাপিকো মুভমেন্ট কোথায় হয়েছিল তাহলে? সেটা হচ্ছে কর্ণাটক। আরেকটা হয় সেটা হচ্ছে গ্যাপ গঙ্গা অ্যাকশন প্ল্যান, তার মানে কি গঙ্গা নদীকে এবং তার পার্শ্ববর্তী শহরগুলোকে বাঁচানোর জন্য, গঙ্গা নদীতে দূষণ কমানোর জন্য কিন্তু এই প্ল্যানটা নেওয়া হয়েছিল 1946 সালে। আমরা যখন রিভার পড়বো, রিভারে এগুলো আমরা ডিটেলস আবার জানবো, সেখানে আমরা দেখতে পাবো যে গঙ্গা নদীর দূষণ রোধের জন্য গ্যাপ বা গঙ্গা অ্যাকশন প্ল্যান সেট আপ করা হয়েছিল। তার জন্য এটাকে আমরা গ্যাপ বলে থাকি, যেখানে গঙ্গা নদীর দূষণ রোধ কমানো হচ্ছে, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে আমাদের ইন্ডিয়ার তরফ থেকে এবং আমাদের ওয়ার্ল্ড তরফ থেকে কিছু পরিবেশকে রক্ষা করার জন্য আমাদের আন্দোলন কিন্তু হয়েছিল। ক্লিয়ার? চলো, তাহলে এখানে কোশ্চেন কি ছিল আমাদের? কিয়োটো প্রটোকল, তার সাথে সাথে কিন্তু আমরা অনেকগুলো জিনিসও কিন্তু নিয়ে নিলাম এই জায়গা থেকে, আমাদের পুরো জায়গাটাকে আমরা কভার করে। দেখো এটা যদি কেউ ছবিটা দেখে বলো, সে ইজিলি বলতে পারবে এফি। এফি কার সংকেত? এফই কার সংকেত? এফি তো লোহা, আয়রন, আয়রন এফি, তাই না? ফেরাস অক্সাইড Fe2O3, হেমাটাইট। তাহলে অবশ্যই ছবিতে দেওয়া থাকছে, এই উত্তর দেখে যদি কেউ বলো, যদি একটু মাথার ব্রেনটা খাটাও, তাহলে এটা আকরিকগুলো উত্তর হচ্ছে। কিন্তু অপশন তোমার এক্সাম হলে তো এরকম ছবি দেওয়া থাকবে না, খুব সুন্দর একটা এইচডি ছবি তোমার পাশে দেওয়া আছে, আমাদের তো নয়। তাহলে কিভাবে মনে রাখবো সেখানে যে হেমাটাইট যেটা আছে সেটা হচ্ছে একটা লোহার আকরিক। এই লোহার আকরিক মনে রাখার জন্য একটা ছোট্ট একটা ট্রিক্স বলে দিচ্ছি, আজকে শুনবে আর কোনোদিন। মানতে হবে লড়াই শেষে, মানতে হবে লড়াই শেষে। তুমি খুব লড়াই করছো কোনো একটা জব পাবার জন্য, বা 2016 সালের যে প্রার্থীরা কত কোর্ট লড়াই হলো, তাই না? কিন্তু তাদেরকে মেনে নিতে হলো, তাদের লড়াইয়ের শেষে কিন্তু মেনে নিতে হলো। কি মেনে নিতে হলো? যে তাদেরকে আবার কিন্তু পরীক্ষায় বসতে হবে, এবং তারা যথারীতি আজকে কিন্তু পরীক্ষায় বসলেন। তা তোমাকে লড়াইটা করতে হবে, এবং লড়াই শেষে হার বা জিত যাই হোক না কেন সেটা তোমাকে মেনে নিতে হবে। তাই এটাই হচ্ছে মানতে হবে লড়াই শেষে। এটা হচ্ছে লোহার আকরিক গুলো মনে রাখার একটা দারুণ ট্রিক্স, লোহার আকরিক। তাহলে স্যার এখান থেকে লোহার আকরিক কি কি বেরোবে? আপনি তো বললেন মানতে হবে লড়াই শেষে, ঠিক আছে আমরা স্যার মেনে নেব, কিন্তু তার আগে আপনি বলে দিন যে এখান থেকে ট্রিক্স গুলো থেকে কি কি বেরোচ্ছে। মানতে মানে হচ্ছে কি? মানতে মানে হচ্ছে ম্যাগনেটাইট। কি বললাম? মানতে মানে হচ্ছে ম্যাগনেটাইট। অপশন দেখলেই মনে পড়ে যাবে, মনে রাখারও দরকার নেই। হবে মানে হচ্ছে হেমাটাইট। কি বললাম? ম্যাগনেটাইট, হেমাটাইট। লড়াই মানে কি বলেছিলাম? লিমোনাইট। লড়াই মানে হচ্ছে লিমোনাইট, ওকে। আর শেষে থেকে হয়ে যাবে সিডেরাইট। শেষে থেকে কি হচ্ছে? সিডেরাইট। এই হয়ে গেল কয়লার আমাদের চারটি আকরিকের নাম, মানতে হবে লড়াই শেষে। তাহলে এটা তোমরা মেনে নিয়েছো, যেটা কোনদিন তোমরা ভুলবে না। তাহলে ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট, সিডেরাইট কার আকরিক? সেটা হচ্ছে লোহার আকরিক। সেটা এখানে হেমাটাইটটা আমার দেওয়া ছিল, মানে এই যে মানতে হবে হেমাটাইটটা দেওয়া ছিল, এটি লোহার আকরিক। আর এখান থেকে যাই কোশ্চেন আসুক এরপর তোমরা করতে পারবে এলিমিনেট করে অপশন। যদি উল্টোটা দিয়ে দেয় যে লোহার আকরিক নিম্নের মধ্যে কোনটি নয়, হয়তো এই চারটে দিল বা তিনটে দিল আর একটা অন্য দিয়ে দিল, সেখান থেকে তোমরা ইজিলি করতে পারবে, বা লিগনাইট, পিট, বিটুমিনাস যাই হোক দিয়ে দিল। কয়লার আকরিকেও টিক্স আছে, যখন আমরা খনিজ দ্রব্যগুলো পড়বো তখন আমি টিক্স বলে দেবো। তাও এখন বলে রাখছি, কয়লার যেমন আমরা বিটুমিনাস হচ্ছে কয়লার আকরিক, তাই না? বিটুমিনাস, বিটুমিনাস। তারপরে কি পাই আমরা? অ্যানথ্রাসাইট। এগুলো সব টিক্সে আছে, এগুলো টিক্স। অ্যানথ্রাসাইট এগুলো একটু পড়ে মনে রাখতে পারবে না, অ্যানথ্রাসাইট, ঠিক আছে। লিগনাইট, এই লিগনাইট বলছি, হ্যাঁ লিগনাইট হবে। ইট। আর বক্সাইট কি থেকে তৈরি হয় কে বলতে পারবে? বক্সাইট সাইটের আকরিক থেকে কি তৈরি হয়? সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম তৈরি হয়, তাই না? অ্যালুমিনিয়াম। বক্সাইট উৎপাদনে প্রথম কোন রাজ্য কে বলতে পারবে? বক্সাইট উৎপাদনে প্রথম হচ্ছে, মনে রাখবে তোমরা, উড়িষ্যা। তাহলে এটা কি উত্তর হয়ে গেল? হেমাটাইট। হেমাটাইট হয়ে গেল আমাদের আয়রন বা লোহার আকরিক, মানতে হবে লড়াই শেষে।
ক্লিয়ার হয়েছে? এটা বুঝতে পেরেছো? তাহলে তাহলে অপশন এ যারা উত্তর দিয়েছিলে তারা একদম সঠিক উত্তর দিয়েছিলে, বাকিরা কিন্তু রামসার সাইট কথাটি যেটির সঙ্গে সম্পর্কিত সেটি হলো। খুব ইজি একটা কোশ্চেন, বিকজ অপশনগুলো আরো সহজ, তাই না? তার জন্য কোশ্চেনটা একটু বেশি সহজ। Question actually depends on the option. The hardness or the easiest depend on the options. অপশন যদি সহজ থাকে কোশ্চেন সহজ, অপশন যদি জটিল থাকে তাহলে এটার উত্তর কি হবে? জনগণ রামসার দেখি তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে কিনা। এ বলছো কারা, আবার ডি বলছো কারা? বলেই জানি সেটা হচ্ছে রামসার সাইট হচ্ছে আমাদের জলাভূমি বা ওয়েট ল্যান্ড যেগুলোকে বলে থাকি। তো ঘটনা কি এখানে? এখানে ঘটনা হচ্ছে আমাদের 1971 সালটা কত? 1971 দেশ ভাগ চলছে বাংলাদেশ, বুঝতে পারছো? সেই 71-এর আমাদের ভাগ চলছে। সেই সময় ইরান, কোথায় বলছি? ইরানের একটা শহর ছিল, সেই ইরানের শহরের নাম হচ্ছে রামসার, ঠিক আছে? সেই ইরানের রামসার একটা স্বাক্ষর হয়েছিল, চুক্তি হয়েছিল, তার জন্য এই চুক্তিটাকে বলা হয় রামসার চুক্তি বা রামসার সাইট। কি চুক্তি হয়েছিল? আমাদের যে জলাভূমিগুলো আছে সেগুলোকে আন্তর্জাতিক মানের বা আন্তর্জাতিকভাবে আমাদের স্বীকৃতি দিতে হবে, ঠিক আছে, বা সংরক্ষণ করতে হবে সেই জলাভূমিগুলোকে, যাতে সেগুলো বুঝিয়ে প্রমোটাররা ফ্ল্যাট করে দিতে না পারে, ঠিক আছে? তুমি না দেখলেই সেখানে প্রমোটার ফ্ল্যাট করে দেবে জলাভূমিগুলো, তুমি জানবেই না সেখানে একটা পুকুর ছিল বা একটা লেক আছে, ঠিক আছে? তো এই চুক্তিটা বা এই সংরক্ষণটাকে আমরা বলে থাকি রামসার সাইট। ওকে, তো এই ইন্ডিয়াতে আমাদের আপ টু 2022 সাল পর্যন্ত কতগুলো রামসার সাইট ছিল জানো? অপশন, আমি এটা কেন বলছি, কারণ এটা 2022 সাল পর্যন্ত অনেক সময় অপশনে দিয়ে দেয়, কারণ পিএসসি বা ডাব্লিউপি বোর্ড অনেক সময় আপডেট করে না নিজেদেরকে, পুরনো কোশ্চেন টুকে দেয়। তাই মনে রাখবে আমাদের 75টি রামসার সাইট ছিল, 75টি। কতগুলো? ইন্ডিয়াতে 75টি আমাদের রামসার সাইট ছিল 2022 পর্যন্ত। কিন্তু আপডেটেড ডাটা আমি যদি বলি 2025 সালের আমাদের একদম জুন মাস পর্যন্ত যদি ডাটা আমি তোমাদেরকে বলি, তাহলে সেখানে হবে 91টি এখন বর্তমানে আমাদের ভারতবর্ষে, আমাদের ইন্ডিয়াতে 91টি কি রামসার সাইট আছে। এরকম জলাভূমি আমাদের কতগুলো আছে? 91টি। লাস্ট দুটো নাম মনে রাখাটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই লাস্ট দুটো একসাথে হয়েছিল, ঠিক আছে? লাস্ট দুটো কে কে জানো? যারা জানো তারা তো খুব জানো, তারা পেয়ে যাচ্ছে প্রেস্টিজ প্রেসার কুকার একটা করে। আর যারা জানো না তারা জেনে নাও। লাস্ট দুটো হচ্ছে, একটা হচ্ছে কিচেন, কি নাম বললাম? কিচেন, ওই যে প্রেস্টিজ প্রেসার কুকার বললাম, প্রেসার কুকার কোথায় কাজে লাগে? কিচেনে। তাই হচ্ছে কিচেন মনে রাখবে, ঠিক আছে? কিচেনটা অ্যাকচুয়ালি আছে আমাদের পালোডি জায়গা, একটা পালোডি। তো পালোডি কিচেন স্যার একটাও তো শুনিনি, আছে কোথায় অ্যাকচুয়ালি? এক্স্যাক্টলি এটা আছে রাজস্থানে, ঠিক আছে? এগুলো জায়গার নাম একটা। আর 2 নাম্বারটা কত? লাস্ট আমি দুটো বলে এসেছি, একটা হচ্ছে মেনার, কি বললাম? সেটা হচ্ছে মেনার। মেনারটাও কিন্তু আছে উদয়পুরে আছে। উদয়পুর তোমরা নাম শুনেছো নিশ্চয়ই, উদয়পুর। সেই উদয়পুর এটাও আছে রাজস্থান। তো রাজস্থানের লাস্ট দুটো রামসার সাইট হয়েছে, সেটা হচ্ছে কিচেন এবং ম্যানর, ইন্ডিয়ার লাস্ট 2 রামসার সাইট। যদি তোমাকে বলি ম্যাক্সিমাম রামসার সাইট কোথায় আছে, কে বলতে পারবে? কোন স্টেটে ম্যাক্সিমাম রামসার সাইট আছে? এটাও জেনে রাখা প্রয়োজন। আমাদের রামসার সাইট ম্যাক্সিমাম কোন স্টেটে আছে তার উত্তর আমরা সর্বদাই দেব, সেটা হচ্ছে আমাদের তামিলনাড়ু, একদম সর্বদক্ষিণের যে রাজ্য তামিলনাড়ু, যেখানে আমরা কন্যাকুমারিকা দেখতে পাই, সেই তামিলনাড়ু রাজ্যে আমরা দেখতে পাবো আমাদের নীলগিরি পর্বত, সেখানে আমরা ম্যাক্সিমাম সাইটস অফ আমাদের রামসার সাইট আছে 10টা, ঠিক আছে? কতগুলো রামসার সাইট আছে? 10টা। তাহলে আমাদের যে খুবই আমাদের প্রাণের যে রাজ্য পশ্চিমবঙ্গ শহর, উই লাভ ওয়েস্ট বেঙ্গল, তাই না? এখন সমস্ত শহরে তো করে দিয়েছে উই লাভ বীরভূম, উই লাভ বাঁকুড়া, উই লাভ জয়পুর, উই লাভ কি বলে, উই লাভ কোচবিহার, উই লাভ জলপাইগুড়ি, তো উই লাভ ওয়েস্ট বেঙ্গল। তো এই ওয়েস্ট বেঙ্গলে কতগুলি রামসার সাইট আছে আমরা সকলেই জানি। ওয়েস্ট বেঙ্গলে 2টি রামসার সাইট আছে। কি কি, কোন দুটো রামসার সাইট আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে? একটা তো হচ্ছে, প্রথম কথা সেটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে সুন্দরবন। কোনটা? সেটা হচ্ছে সুন্দরবন। আর 2 নাম্বার রামসার সাইটটি কোথায় আছে বলতো? সেটা হয় আমাদের পূর্ব কলকাতার যে জলাভূমিগুলো আছে, ইস্ট কলকাতার জলাভূমি, ঠিক আছে? ইস্ট কলকাতার জলাভূমি কি ওয়েটল্যান্ড নাকি? ওয়েটল্যান্ডস। তুমি যদি পূর্ব কলকাতায় যাও, ঠিক আছে, মানে ওই সল্ট লেক, সেক্টর 5, এই জায়গাগুলোতে দেখতে পাবে প্রচুর জলাশয়, তুমি দেখতে পাবে সেগুলোকে সংরক্ষণ করা, তো খুব সুন্দরভাবে সেগুলোকে বাঁধানো আছে, পাড়ে বসে অনেকে গল্প করে বিকেল বেলা হাওয়া খায়, খুব সুন্দরভাবে সেগুলোকে সাজানো আছে, তাই না? সংরক্ষণ করা হয়েছে। তো সেটাও কিন্তু রামসার সাইটের মধ্যে পড়ছে। ইস্ট কলকাতার রামসার সাইট এন্ড সুন্দরবন পশ্চিমবাংলায়, এই দুটি রামসার সাইট আমাদের আছে বর্তমানে। ক্লিয়ার? নেক্সট টপিকে আসার আগে আমি আরেকবার বলে দিই, তোমাদের যারা অ্যাপটা ইনস্টল করতে পারো, মেসেজ করেছে অনেকে, তো এই ইনস্টল করছে না, কোর্সটা খুঁজে পাচ্ছ না, কোর্সে ওই কোর্স বলে একটা অপশন আছে, সেখানে যাবে, ঠিক আছে? সেখানে গেলে তোমরা গ্রুপ সি বা গ্রুপ ডি লেখা আছে সেটা দেখবে, সেখানে 599 আছে। কিন্তু তোমরা যদি আজকাল বা
এই উইকের মধ্যে ওটাকে পারচেস করো, সেখানে কিন্তু একটা কুপন কোড ইউজ করার অপশন পাবে, সেটা 499 এ সেটা কিন্তু ইউজ করা যাবে, ঠিক আছে। তো তারপর অফারটা হয়তো ডিসেবল হয়ে যাবে। তো এনি প্রবলেম যদি হয় কোনো, তার জন্য এই হেল্পলাইন নাম্বারটা তোমাদের দেওয়া আছে, এখানে তোমরা মেসেজ করতে পারো, সেখান থেকে তোমাদের গাইড করা হবে, ঠিক আছে। চলো, আমরা বেশিক্ষণ করাবো না আজকে, আর একটু আমরা ক্লাসটা করে নিই, তারপর আমরা যারা ঘুমিয়ে যাবে, যারা ডিনার করেনি তারা ডিনার করবে, ঠিক আছে। চলো, তো আমরা কন্টিনেন্ট গুলো জানি, আমাদের কতগুলো মহাদেশ আছে, 7টা মহাদেশ আছে, কিন্তু আমাদের এরিয়া ওয়াইজ আমাদের মনে রাখতে হবে। তাহলে কি মুখস্থ করবো? না, মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। দেখো, মনে রাখবে এশিয়া হচ্ছে আমাদের সব থেকে বড় মহাদেশ, ঠিক তার পাশেই আমাদের কি আছে, আফ্রিকা মহাদেশ 2 নাম্বার, যেটাকে আমরা ডার্ক কন্টিনেন্ট বলে থাকি, তাই না। পৃথিবীর মানব সভ্যতার বিকাশ হয়েছিল এই আফ্রিকা মহাদেশ থেকে, সেটাকে আমরা ডার্ক কন্টিনেন্ট, সেটা হচ্ছে আমাদের 2 নাম্বারে, ঠিক আছে। মানে আমি আয়তনের দিক থেকে বলছি, কিন্তু নাম্বার 3 আমি কাকে পেয়ে যাবো? আয়তনের দিক থেকে নাম্বার 3 আমি পেয়ে যাবো নর্থ আমেরিকা। তারপর দেখো এখান থেকে চলে গেলাম 2, তারপর এখান থেকে সোজা চলে গেলাম নর্থ আমেরিকা, তারপর হচ্ছে সাউথ আমেরিকা 4 নাম্বার, তারপরে সোজা আরো নিচে চলে আসবো, একদম 5 নাম্বারে কি আছে? অ্যান্টার্কটিকা, আয়তন অনুযায়ী বড়। তারপরে এখানে চলে আসবো 7 নাম্বারে, এই 6 নাম্বারে হয়ে যাবে কি ইউরোপ, আর 7 নাম্বারে কি হয়ে যাবে? অস্ট্রেলিয়া বা অসিয়ানিয়া। যদিও এটা কন্টিনেন্টের নাম হচ্ছে ওশিয়ানিয়া, অস্ট্রেলিয়া নয়। অস্ট্রেলিয়ার তো ক্যাপিটাল আছে। কন্টিনেন্টের কোনো কন্টিনেন্ট যেটা বা মহাদেশ, তার কি কোনো ক্যাপিটাল থাকতে পারে? বলো তো, এশিয়ার ক্যাপিটালের নাম কি? কে বলতে পারবে? বলতে পারবে না। কিন্তু তোমার যদি বলো অস্ট্রেলিয়ার ক্যাপিটালের নাম কি, তুমি বলে দিতে পারবে। তাহলে অস্ট্রেলিয়া নিশ্চয়ই কোনো কন্টিনেন্টের নাম নয়, অস্ট্রেলিয়া একটা দেশের নাম। যেহেতু ওই কন্টিনেন্টের, ওই দেশটা বড় দেশ, তাই ওই দেশটাকে নাম নিয়ে কন্টিনেন্টটা করা হয়েছে। অ্যাকচুয়ালি কন্টিনেন্ট বা মহাদেশটার নাম হচ্ছে ওশিয়ানিয়া। আর আমাদের কিছু মহাসাগর আছে, এটাও আমরা সকলে জানি, তাই না। মহাসাগরগুলোর মধ্যে সব থেকে বড় মহাসাগর আমাদের বলতে পারি, সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগর, দুদিকে আছে এস আকৃতি, ইংরেজির এই আকৃতির আমাদের যে মহাসাগর, সেটাকে আমরা কি বলে থাকি? আটলান্টিক মহাসাগর। এটাকে আমরা বলে থাকি আমাদের ভারত মহাসাগর। তো এই প্রত্যেকটা মহাসাগরের নিচের অংশগুলোকে যদি আমরা নিয়ে নিই, তাহলে একটা নতুন মহাসাগর আমরা পেয়ে যাবো, সেটাকে আমরা থাকি অ্যান্টার্কটিক মহাসাগর বা সাউদার্ন মহাসাগর। ক্লিয়ার হয়েছে? ভেরি গুড। আমরা জানি যে আমাদের সব থেকে ডিপেস্ট পয়েন্ট আছে প্যাসিফিক ওশিয়ানে, সেটা হচ্ছে ম্যারিয়ানা ট্রেঞ্চ বা চ্যালেঞ্জার ডিপ, একদম আমাদের সব থেকে ডিপেস্ট পয়েন্ট যেটা বলা হয়। চলো, নেক্সট যেটা দেখবো আমাদের দ্রাঘিমাংশ। দুটো আমাদের দ্রাঘিমাংশ খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে 0 ডিগ্রি জিএম তে। দ্রাঘিমাংশ কোনগুলো আরেকবার তোমাদের রিমাইন্ড করে দিই। আমাদের উত্তর থেকে দক্ষিণে যে দাগগুলো টানা হয় সেগুলোকে দ্রাঘিমাংশ বলে থাকি। তো এটা যদি 0 ডিগ্রি হয়, টোটাল কতগুলো আছে? 360। তার মানে এর উল্টো দিকে যেটা আছে সেটা কত হবে বলো তো? 180, 180, 360 হয়তো। তো দেখো 0 ডিগ্রি আর 180 দুটোকে নিয়ে আমরা কাজ করব। কেন? সে জিএমটিটাকে আমাদের কি বলা হয়? গ্রিনিচ মেন টাইম। তো এটার সাথে আমাদের কিসের সম্পর্কিত? নামেই আছে স্যার, টাইম। মানে কি আমাদের পুরো পৃথিবীর সময়টাকে এই গ্রিনিচ মেন টাইম বা 0 ডিগ্রি, যেটাকে আমরা মূল মধ্যরেখা বলে থাকি। কি বলে থাকি এটাকে? মূল মধ্যরেখা, বা আমাদের ইংলিশে বলা হয় প্রাইম মেরিডিয়ান, ঠিক আছে। মূল মধ্যরেখাকে আমরা বলে থাকি জিএমটি বা গ্রিনিচ মেন টাইম। কেন? কারণ এটা হচ্ছে লন্ডনের যে গ্রিনিচ শহর, দেখতে পাচ্ছ এখানে লন্ডন আছে, এখানে গ্রিনিচ শহরটা এর উপর দিয়ে পেরিয়েছে বলে নাম দেওয়া হয়েছে গ্রিনিচ মেন টাইম। তো এখান থেকে কোনো দেশ কতটা এগিয়ে বা কতটা পিছিয়ে, সেই অনুযায়ী কিন্তু সেখানে টাইম জোনটাকে সিলেক্ট করা হয়। তো আমরা প্রত্যেকেই জানি আমাদের ইন্ডিয়া, আমাদের ভারতবর্ষ এই জিএমটি থেকে কত ঘন্টা এগিয়ে? 5.5 ঘন্টা এগিয়ে আছে সর্বদা। বা এই দিকের যে দেশগুলো আছে তারা জিএমটি থেকে কি থাকে? পিছিয়ে থাকে। এটা হলো আমাদের জিএমটি। তো আমাদের টোটাল 24টা টাইম জোন আছে। কতগুলো টাইম জোন আছে বললাম? 24টা। 15 ডিগ্রি করে কভার করে থাকে, তাই না। 15 ডিগ্রি, প্রত্যেক ঘন্টাতে 15 ডিগ্রি। আর ফ্রান্সের সব থেকে বেশি আছে, মানে ওভারসিজ টেরিটরি নিয়ে। কিন্তু যদি বলে শুধু কোন দেশে বেশি আছে, সেটা হচ্ছে রাশিয়া। এরপর ওভারসিজ মানে কি, এটা কি বলতে চাইলাম? মানে ফ্রান্স অনেকগুলো দেশকে আবার কবজা করে রেখেছে, বুঝতে পারলে। তাহলে ফ্রান্সের সেই দেশগুলো নিয়ে যদি হয় তাহলে 12টা। আর যদি বলে শুধুমাত্র একমাত্র দেশ, কোনো কবজা দেশ নয়, ঠিক আছে, মানে কোনো অধিকৃত দেশ নয় শুধুমাত্র, তাহলে হবে রাশিয়াতে সব থেকে বেশি টাইম জোন আছে। 11খানা টাইম জোন রাশিয়াতে আছে। যেমন আমাদের ইন্ডিয়াতে একটাই টাইম জোন আছে, তাই না। 82.5 ডিগ্রি ইস্ট। কত ডিগ্রি? 82.5 ডিগ্রি ইস্ট, যেটাকে আমরা আইএসটি বলে থাকি, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। সেটা দেখে আমাদের পুরো ভারতের টাইম জোনটাকে ঠিক করা হয়। সেরকম আইডিএল বলে একটা লাইন আছে, যেটা হচ্ছে 180 ডিগ্রি যে লাইনটা, সেটাকে আমরা আইডিএল দ্রাঘিমাংশটাকে বলা হয়। দেখো একটু ভালো করে খেয়াল করো, আইডিএল কিন্তু আঁকা বাঁকা আছে। মানে কি কোনো আইল্যান্ডের উপর দিয়ে কিন্তু আইল্যান্ডকে আনা হয় না। আইডিএল মানে কি? ইন্টারন্যাশনাল ডেট লাইন। মানে এটাকে দেখে কি ঠিক করা হয়? ডেট ঠিক করা হয়। কোনো দেশের ডেট কদিন হবে, কতদিন বাড়বে, কতদিন কমবে। তাহলে কোনো দেশের উপর দিয়ে যদি ডেট লাইনটাকে চালিয়ে দেওয়া হয়, তখন একটা দেশে দুটো ডেট হয়ে যাবে। ধরো এখানে 12 তারিখ, এখানে হয়ে যাবে তখন 13 তারিখ, তাই না। বা এখানে হয়ে গেল 14 তারিখ, এখানে হয়ে গেল 15 তারিখ। তাহলে একটা দেশে দু রকম ডেট। ধরো ইন্টারভিউ ডেট দিচ্ছে 12 তারিখ, ও যে পৌঁছাচ্ছে হয়তো 13 তারিখ, বলবে তোমার তো কাল ইন্টারভিউ ছিল, হয়ে গেছে। আবার এই দিক থেকে যারা আসবে তারা 13 তারিখে 15 তারিখ, তারা এখন আগের দিন একদিন আগে চলে যাবে, তাই না।
তাহলে একটা দেশের উপর দিয়ে যদি আমাদের ডেড লাইনটা যায় খুব অসুবিধা হবে। তার জন্য দেখো ডেড লাইনটা কি আমাদের সবসময় জলভাগের উপর দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাই দেখো যেখানেই আমাদের স্থলভাগ পেয়েছে বাকি দেওয়া আছে, বাকি দেওয়া আছে, বাকি দেওয়া আছে, ঠিক আছে। তাই সবসময় এটাকে জলভাগের উপর দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এটা হচ্ছে 180 ডিগ্রিকে আমরা বলে থাকি ইন্টারন্যাশনাল ডেড লাইন। তো এই ডেড লাইন থেকে যখন আমরা শিফট করব পূর্ব থেকে পশ্চিম বা পশ্চিম থেকে পূর্ব, তখন আমাদের কি হয়ে যাবে, একদিন বেড়ে যাবে বা একদিন কমে যাবে, তাই তো। এই ডেড চেনটা আমরা হয় ইস্ট থেকে যদি ওয়েস্টে যাই তখন আমরা একদিন লাভ করব, আর ওয়েস্ট থেকে যদি আমরা ইস্টে আসি তখন আমরা একদিন হারিয়ে ফেলবো আমাদের জীবন থেকে, আমাদের লাইফ থেকে আমরা একটা দিন কিন্তু হারিয়ে ফেলবো। তো এই কোশ্চেনটার উত্তর কে দিতে পারবে বলো, যে হোয়াট ইজ দ্য টাইম ডিফারেন্স বিটুইন জিএমটি অ্যান্ড আইডিএল, মানে আইডিএল ইন্টারন্যাশনাল ডেড লাইন। জিএমটি এবং ইন্টারন্যাশনাল ডেড লাইনের মধ্যে আমাদের সময়ের পার্থক্য কত, এটার থেকে এটার সময়ের পার্থক্য কত? এটার উত্তর হবে 12 ঘন্টা, মনে রাখবে, ঠিক আছে। আইডিএল থেকে জিএমটি যে সময়ের ডিফারেন্স সেটা হচ্ছে 6 ঘন্টা, সরি 6 ঘন্টা হবে, ঠিক আছে, জিএমটি এবং আইডিএল এর মধ্যে। আর জিএমটি থেকে আমাদের ইন্ডিয়ার টাইম ডিফারেন্স সেটা হচ্ছে 5.5। এরপর দেখো আমাদের যে এটা হচ্ছে আমাদের নিরক্ষরেখা, ওকে, আর এটা হচ্ছে আমাদের মূল মধ্যরেখা। তো নিরক্ষরেখা এবং মূল মধ্যরেখা যে জায়গাতে মিলিত হয়েছে সেই জায়গাটা কোন জায়গাটা বলো তো, সেটা হচ্ছে এই জায়গাটা। এটা কোথায় আছে, এটা হচ্ছে গালফ অফ গিনি। গালফ অফ গিনিটা কোথায় দেখো, আফ্রিকার এই জায়গাতে আছে গালফ অফ গিনি। এখানে কি হচ্ছে, আটলান্টিক ওশিয়ান। এটা কোন ওশিয়ান বলেছিলাম, ইংরেজি এস আকৃতির, সেটা হচ্ছে আটলান্টিক ওশিয়ান। তো এখানে মূল মধ্যরেখা এবং আমাদের ইকুয়েটর যেটা বলে থাকি নিরক্ষরেখা, সেই দুটো কিন্তু মিট করেছে। ক্লিয়ার হয়েছে? নেক্সট এন্ড লাস্ট যেটা বলে আজকে আমি ক্লাসটা শেষ করব, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার উপর দিয়ে আমাদের কি কোন রেখাটা গেছে বললাম, সেটা হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার, যেটাকে আমরা বলে থাকি কর্কটক্রান্তি রেখা। কর্কটক্রান্তি রেখা ইন্ডিয়ার কতগুলো রাজ্যের উপর দিয়ে গেছে সেটা কোশ্চেনে পড়ে, এবং আরেকটা কোশ্চেনে পড়ে যে কোন রাজ্যের উপর দিয়ে যায়নি। তাহলে কোন কোন উপর দিয়ে গেছে সেটা যদি মনে রাখতে পারে, যায়নি এটা ইজিলি মনে রাখতে পারবো। তাহলে দেখো এটা লাইনগুলোতে এরকম এরকম হয়। পৃথিবীর সার্ফেসটা তো গোল, ফুটবলের উপর তুমি যদি দাগ কাটো সেটা কি সোজা হবে? সোজা তো হবে না, ফুটবলের উপর দাগ কাটলে এরকম হবে। তো এটা এইভাবে গেছে। তাহলে এখানে প্রথমে গুজরাটকে টাচ করেছে, রাজস্থানকে একটু টাচ করেছে, তারপর হচ্ছে মধ্যপ্রদেশ, তারপর দেখো এখানে আছে ছত্তিশগড়, এখানে ঝাড়খণ্ডকে টাচ করেছে, এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। আর এদিকে কে কে আছে দেখো, এখানে হচ্ছে ত্রিপুরা আছে, আর এটা হচ্ছে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম। তাহলে হচ্ছে মিজোরাম, ত্রিপুরা, মিজোরাম। তাহলে এই 8টা রাজ্যকে কিন্তু আমাদের ট্রপিক অফ ক্যান্সার টাচ করেছে। কি কি বললাম, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, আর এদিকে নর্থ ইস্টার্নের দুটো স্টেট, সেটা হচ্ছে ত্রিপুরা এবং মিজোরাম। এই জায়গাটা হয়তো অনেকের গুলিয়ে যায় যে কোশ্চেন মিজোরাম না মণিপুর না কি নাগাল্যান্ড, ভুলে যায়। তো এখানে 3টে স্টেট আছে, ভালো করে মনে রাখবে, এখানে 3টে স্টেট আছে আমাদের। কি কি, তাহলে আমি এই ছবিটা একটু বড় করে নিই, তা তোমাদের বুঝতে সুবিধা হবে। ইয়েস তসির, আমি ওটাই বলছি। বোর্ড লাগছে না তো তোমাদের? বোর্ডিং লাগলে আমাকে অবশ্যই জানাবে, আই উইল চেঞ্জ দ্য টপিক। দেখো এখানে আমাদের 3টে স্টেট আছে, 3টে স্টেট তোমাদের গুলিয়ে যায়। এটাকে আমরা বলে থাকি, এটা হচ্ছে নাগাল্যান্ড, এটা হচ্ছে মণিপুর, আর একদম শেষেরটা হচ্ছে মিজোরাম। দেখো আমি এটা মনে রাখার টিক্স বলেছি। নাগাল্যান্ড মানে সাপ, নাগ প্রথম মনে রাখবে, সাপ আছে, সাপ মানে হচ্ছে নাগাল্যান্ড। এরপরে সাপের কি থাকে বলতো, মণি থাকে, মাথায় কি থাকে, একটা মণি থাকে, তাহলে এটা হচ্ছে মণিপুর। নাগাল্যান্ডের পরে কে থাকবে, সেটা হচ্ছে মণিপুর। তাহলে নাগাল্যান্ড মণিপুর যদি হয়ে যায় তাহলে এটা অবশ্যই মিজোরাম হতে বাধ্য, তাই না? তাহলে এই 3টে আর গুলাবে কারো কোনোদিন। মিজোরাম, মিজোরামের ক্যাপিটালের নাম কি, কে বলতে পারবে? মিজোরামের ক্যাপিটালের নাম, মিজোরামের ক্যাপিটালের নাম কি? যারা ভুলে যাচ্ছ, ক্যাপিটাল যাদের মনে থাকছে না, তাদের জন্য একটা দুর্দান্ত আমি ফিক্স বলে দিচ্ছি, মনে থাকবে। মিজোরামের ক্যাপিটালের নাম কি, কে বলছো? আমি কি বললাম, রামের চোখে জল। রামের চোখে জল মানে হচ্ছে মিজোরাম, আর জল মানে হচ্ছে আইজল, ইজিলি মনে থাকবে, রামের চোখে জল, মিজোরাম, আইজল। ক্লিয়ার? তাহলে এখানে কোন স্টেটটাকে ক্রস করেছে আমাদের ট্রপিক অফ ক্যান্সার, সেটা হচ্ছে মিজোরাম। আর মিজোরামের পাশে কি আছে, ত্রিপুরা। এই যে ছোট্ট সেই জিনুরগুটি হয় না আমাদের, কি বলে, মুরগির জিনুরগুটি, সেই জিনুরগুটির মতো স্টেটটা, সেটা হচ্ছে ত্রিপুরা। তাহলে এখানে ত্রিপুরা, আর বাংলাদেশের পাশে দেখো, এখানে দেখো ভালো, ওয়েস্ট বেঙ্গল, বাংলাদেশ, ত্রিপুরা, 3টেই বাংলা ভাষা। তাহলে এই ত্রিপুরাকে ক্রস করেছে, আর দেখি মিজোরামকে ক্রস করেছে, ঠিক আছে। বাকি এখানে কি বললাম, গুজরাট, এখানে দেখো এটা কি, এটা কোন স্টেট, রাজস্থানকে একটু ক্রস করেছে, মধ্যপ্রদেশকে আছে, তারপরে এখানে হচ্ছে ছত্তিশগড়কে টাচ করেছে, ঝাড়খণ্ডকে টাচ করেছে, ওয়েস্ট বেঙ্গলকে টাচ করেছে। তাহলে 8টা মনে থাকবে, 8টা। এটা মুখস্থ করার প্রয়োজন আছে কি কোনো? আশা করি মুখস্থ করার প্রয়োজন নেই। তাহলে কোশ্চেন দেবে কোনটাকে টাচ করেনি, তাহলে এটা ইজিলি তোমরা বলতে পারো। যখন আমরা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি করবো তখন আমরা দেখবো এই পশ্চিমবঙ্গের আবার কোন কোন রাজ্যকে, এই কোন কোন জেলাকে টাচ করেছে, সেটা আমরা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি যখন পড়বো সেটা নিয়ে তখন আমরা আলোচনা পরের দিন ক্লাসে আমরা বিস্তারিত আরো আলোচনা করব এই জিনিসগুলোকে। আজকে আমি তোমাদের একদম এক্সাম ওরিয়েন্টেড পড়ালাম, কোশ্চেন ধরে ধরে পড়ালাম, এবং পরবর্তী যে ক্লাসগুলো আমার থাকবে সেখানে আমাদের ডিটেল ডিসকাশন থাকবে, যাতে তোমাদের বেসিক জায়গাগুলো আমি তোমাদের ক্লিয়ার করবো, ঠিক আছে। মানে তোমাদের যাতে কোনো
জায়গা থেকে যদি একটু ঘুরিয়ে প্রশ্ন দেয়, ওয়ান লাইনার কোশ্চেন করলে সেগুলো কিন্তু তোমরা উত্তর করতে পারবে না। বাট আমি যেভাবে পড়াবো তোমাদের, আমি 100% অ্যাসিওর করবো যেটা পড়াবো এখানে তো মুখস্থ হবেই, তার সাথে সাথে তোমাদের সেটা আজীবন মনে রাখারও চেষ্টা আমি করিয়ে দেবো তোমাদের। এবং বেসিক জায়গাগুলোতে যদি আমি তোমাদের অডিও ভিজুয়ালি পড়াই না, তাহলে তোমাদের কিন্তু খুব ভালো মনে থাকবে। ওয়ান লাইনার পড়ার থেকে যদি তোমরা ম্যাপ মাই রিডিং করতে পারো, তাহলে কিন্তু এই নিমোনিক্স এর মাধ্যমে পড়লে সেটা বেশি দিন, বেশি সময়, এবং যখন এক্সাম হলে তোমাদের অপশনগুলোকে এলিমিনেট করতে সুবিধা করবে। ঠিক আছে, পিপিটিটা দিয়ে দেবো। হ্যাঁ, আমি পিডিএফটা পাঠিয়ে দেবো স্যারকে, স্যার হয়তো তোমাদের গ্রুপে পাঠিয়ে দেবে। তোমাদের যে গ্রুপ আছে রেসপেক্টিভ, সেই গ্রুপে পাঠিয়ে দেবো। ঠিক আছে, আর কিছুক্ষণ পড়ালে ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। আই এম ভেরি হ্যাপি যে তুমি বলেছো আরো কিছুক্ষণ, কারণ অন্যান্য ব্যাচে অনেকেই, আমার ক্লাস অ্যাকচুয়ালি 1.5 ঘন্টা হয়। ঠিক আছে, 1 ঘন্টা 40 মিনিট থেকে 1 ঘন্টা 45 মিনিট নেক্সট ক্লাস থেকে তোমরা টাইম নিয়ে বসবে। বাট আজকে আমি ডিউ টু আজকে আমাকে হঠাৎ করেই অ্যাকচুয়ালি আমাদের ক্লাসটা নেওয়া হলো আর কি, আমি প্রিপেয়ার ছিলাম না, আর তার জন্য আমার একটু লেট হলো। তোমাদের স্যার ইনফর্মও করেছে 9:15, অ্যাকচুয়ালি আমার ক্লাস ছিল 9টা থেকে, তো আমি যেহেতু বাইরে গেছিলাম তার জন্য আমার ফিরতে একটু লেট হয়েছিল। সো আজকে ক্লাসটা এতটাই থাক, নেক্সট দিন আমি আরো ডিটেল ডিসকাশনে যাবো, সেখানে কিন্তু তোমরা 1 hours 30 minutes টাইম নিয়ে হাতে বসবে, আমার ক্লাস 1.5 ঘন্টারই হবে। ঠিক আছে।